শীর্ষেন্দু মুখোপাধ্যায় নৃসিংহ রহস্যতে রামরিক গোয়ালা বলতো ভূতে নাকি তার গরু মোষের বেশিরভাগ দুধ খেয়ে নেয় আর তাই তাকে বাধ্য হয়ে জল মেশাতে হয়। কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় দুধে জল মেশাচ্ছে কোন ভূতেরা? এই প্রশ্নে ভোটের 1 বছর আগে থেকেই রাজ্য রাজনীতিতে একেবারে হই হই রই রই কাণ্ড। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ প্রথম প্রশ্ন। ভোটার লিস্টে গুজরাট হরিয়ানার নাম ঢুকিয়ে বাংলা দখলের ছক। বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী। গরমিল খুঁজতে তৈরি করলেন দলীয় কমিটি। কিন্তু দায়িত্বে তো বড় ভূমিকা থাকে বিডিও, এসডিও আর ডিএমদের। তাহলে কারচুপির দায় কি করে এড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসন? দ্বিতীয় প্রশ্ন। 1 বছর আগে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার তালিকার নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন বিরোধী দলনেতা। এখন মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তাহলে ভুতুরে ভোটার তাড়াবে কোন ওঝা? আর সব থেকে বড় কথা, আনলই বাকি? তৃতীয় প্রশ্ন। ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ঢোকাতে হবে। কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই চার্জশিটে পরিচয় ছাড়া শুধু নাম কেন? এজেন্সি ভয় পাচ্ছে দেখে ভালো লাগছে, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে সিবিআই ইডির ক্রমাগত ব্যর্থতাই কি এই আক্রমণের সুযোগ করে দিচ্ছে? চতুর্থ প্রশ্ন। বিধানসভা ভোটে লক্ষ্য 215-এরও বেশি আসন। টার্গেট বেঁধে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেজরিওয়ালও কনফিডেন্ট ছিল, ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। 25 ফেব্রুয়ারিতেই বেজে গেল 26 ভোটের দামামা। পঞ্চম প্রশ্ন। কেউ কেউ বলছে ওই দাদার রাজনীতি করি, সবই আমার নজরে থাকে। দলের প্রতীকটাই কিন্তু আসল। দলের রাজ তারই হাতে। নেতাকর্মীদের আবার স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রী। মুকুল শুভেন্দুর মতো এবারও বেঈমানদের আমিই চিহ্নিত করব, হুঁশিয়ারি অভিষেকের। এখন প্রশ্ন হলো, কার নিশানায় কে? তবে শুরুতেই দেখাবো বিজেপি আর নির্বাচন কমিশনের কারসাজিতে নাকি ভোটার তালিকায় ঢুকছে ভিন রাজ্যের লোকের নাম। আজ বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। তেনাদের নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালোভাবে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? সরকার যার, কারচুপির ক্ষমতা তো তার। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা দিয়ে মন্তব্য অধীর চৌধুরীর। যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। 2004 সালে যখন উনি কাগজ ছড়েননি, ভোটার লিস্ট, বাংলার ভোটার লিস্ট ছড়েছিলেন এবং তখন তিনি এনডিএ অংশীদার ছিলেন। ভোটার লিস্ট সংশোধনের কাজ করে কে? সিওর অফিস থেকে, রিটার্নিং অফিসার, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, তারা কার আন্ডারে থাকে? গ্রামে যেমন ভূত ধরতে ওঝা ডাকা হয়, তেমনি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরতে একটা কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সির নেতৃত্বে এই কমিটিতে তিনি রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতাকে। একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের,
তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। যদি ডিওপিটির নর্মস ভায়োলেশন হয়, সিবিসির নর্মস ভায়োলেশন হয়, আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন। আসল কথা আপনি নিজে ভয় পেয়েছেন। ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না, হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে। ইনি জানেন না, ইনি এত দিনকার রাজনীতিবিদ, প্রশাসন চালিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 14 বছরের মুখ্যমন্ত্রী, এর সামান্য নত্যসত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না। একাল কি সেকাল, তৃণমূল কি বিজেপি? দুর্ভাগ্যের বিষয় হলো ভুতুরে ভোটারের অভিযোগ বঙ্গ রাজনীতির পিছু ছাড়ে না। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযোগ মারাত্মক, কিন্তু একই সঙ্গে বলতে হবে বিরলতম অভিযোগ। ভোটার তালিকায় কারচুপি, তালিকায় জল মিশেছে, ভুয়ো ভোটারে ভরা তালিকা। ভোটার তালিকায় গুজরাট হরিয়ানার লোক ঢোকাচ্ছে বিজেপি। আবার বলছি, রীতিমতো উদাহরণ দিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিরলতম কেন বলছি? কারণ এই ধরনের অভিযোগ সাধারণত করে থাকে বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার করেছেন। আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার তালিকার অভিযোগ গত কয়েক বছরে করেছেন, এমনকি এক্ষুনি দেখাবো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। কিন্তু শাসক বিরলতম বলছি এই জন্য যে রাজ্যের ভোটার তালিকা তৈরি করতে সবথেকে বড় ভূমিকা পালন করেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা, ছোট থেকে বড় আমলারা। তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য সত্যি হলে রাজ্য প্রশাসনের একটা বড় অংশ আসলে বিজেপির হয়ে কাজ করছে। ঠিক এই প্রশ্নটা নিয়ে আমি অর্ণব সাহার কাছে যাব। অর্ণব, আমি প্রথমে যেটা আসবো এটা হচ্ছে ভয়ঙ্কর কারচুপি, এবং শুভেন্দু অধিকারী বলছেন এই কাজ অনলাইনে হয় না। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে অনলাইনেই হয়, কিন্তু অনলাইনে হলেও তার পদ্ধতির পরতে পরতে রাজ্যের আধিকারিকরা ইনভলভ থাকতে বাধ্য। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এআরও এই কাজ করছে। অনেক জায়গায় মিষ্টির প্যাকেট গেছে, আমি না, মুখ্যমন্ত্রী বলছেন। ডিএমদের দেখা উচিত। কেন ডিএমদের দেখা উচিত? একমাত্র ব্যাখ্যা হচ্ছে জেলার বাই ডিফল্ট রিটার্নিং অফিসার হচ্ছেন সেই জেলার শাসক, অর্থাৎ সেই জেলার ডিএম। আমি বলছি এ সত্যি হলে অর্ণব মানতে হবে যে রাজ্য প্রশাসনটা দিল্লিতে বসে আসলে বিজেপি চালাচ্ছে, এবং সেটা রাজ্যের শাসকের ব্যর্থতা নিশ্চয়। এই অভিযোগটা সুমনদা 12 তারিখে মমতা ব্যানার্জি করেছিলেন, যেদিনকে রাজ্য বাজেট পেশ হয়। 13 তারিখে সংসদের সামনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি করেছিলেন। কিন্তু ঠিক তার 5 দিন আগে একই অভিযোগ রাহুল গান্ধী এবং সঞ্জয় রাউত সাংবাদিক সম্মেলন থেকে করেছিলেন, এবং তারা পরিষ্কার করে বলেছিলেন যে দুটো রাজ্যের কথা বলেছিলেন, যে একটা রাজ্য হচ্ছে দিল্লি, একটা রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। একটা জায়গায় 8 লক্ষ ভোট বেড়ে গিয়েছে অত্যন্ত দ্রুত, আর একটা হচ্ছে মহারাষ্ট্র যেখানে 44 লক্ষ ভোট বেড়ে গিয়েছে অত্যন্ত কম পরিসরের মধ্যে। অর্থাৎ এটা একটা মডেল, এবং এই মডেলটা যে করা হচ্ছে বা এটার মধ্যে এই সন্দেহটা যে অনেক বেশি করে দানা পাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে যে 17 তারিখে আমরা যেটা দেখলাম, জ্ঞানেশ কুমারকে যে পদ্ধতিতে এখানে মধ্যরাতে কমিশনার করা হলো। 19 তারিখে কিন্তু আমি বলছি জ্ঞানেশ কুমার 30 সেকেন্ডের জন্য সরিয়ে রাখো, সেটা হচ্ছে অর্থাৎ নিজের অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিশ্বাস করছেন না, তার কারণ উনি বলছেন মিষ্টির প্যাকেট চলে যাচ্ছে। এবং অর্ণব, আমি এইভাবে জিজ্ঞেস করতাম না যদি বহুবার আমি আর্কাইভে দেখছিলাম নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গোটা প্রশাসনটা চালাচ্ছে রিমোট কন্ট্রোলে, এবং নানা অভিযোগ করেছেন। এখন ভোটের অন্তত 1 বছর বাকি, তার আগে বলছেন যে এই অবস্থাতে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 19 তারিখে ওই হিয়ারিংটা হবে, ঠিক তার 48 ঘন্টা আগে মধ্যরাতে জ্ঞানেশ কুমারকে তড়িঘড়ি করে বসিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশনার করে বসিয়ে দেওয়া হলো, এবং যে পদ্ধতিতে ওরা পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে। আগে সিজিআই ওখানে বসার কথা ছিল, সেই জায়গায় ওখানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী বসবেন। সুতরাং সংখ্যাগরিষ্ঠ থেকে যাচ্ছে হচ্ছে যারা কেন্দ্রে রয়েছে তারা, অর্থাৎ বিজেপি। এই যে পদ্ধতি, কিন্তু এই এক অভিযোগ উঠেছিল, আপনার মনে থাকবে অর্ণব, মনে থাকবে যে রাজীবা সিনহাকে যখন পদে বসানো হয়েছিল স্টেট ইলেকশন কমিশনার পদে, তখন একই অভিযোগ উঠেছিল, তিনি মুখ্য সচিব ছিলেন। এখানে যে অভিযোগ, সেই অভিযোগটা প্রেক্ষিতে বলছি, আমি বলছি যে রাজ্য নির্বাচন কমিশনার একই অভিযোগ, কিন্তু বিজেপি দখল করার চেষ্টা করছে প্রত্যেকটা রাজ্য, এবং তার মধ্যে শুধুমাত্র যে তারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে তা নয়, তার সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে তাদের সাংগঠনিক বহু রকমের কাজকর্ম তারা করছে, বহু রকমের স্কিম নিয়ে তারা
যাচ্ছে সেগুলো তারা করছে। একটা অংশ হচ্ছে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা এই ধরনের ভুয়ো ভোটার ঢোকানোর বেশ, চেষ্টা করে। কিন্তু এবং তার- নির্বাচন কমিশনকে তো রাজ্য প্রশাসনের আমলারা রিপোর্ট করেন না, সেইটা কি করে হচ্ছে? আমি বলছি যে এটা না হওয়ার কিছু নেই। আমি বলছি এই অ্যাগ্রেসিভনেস, যে বিজেপি এতটাই অ্যাগ্রেসিভ যে আমাদের যারা আধিকারিক নির্বাচন বিভিন্ন জেলায় যারা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে একটা অংশ ভেতরে হয়তো সাবোতাজ করছে কিনা সেটা তো অবশ্যই দেখা দরকার, এবং সেই কথাকে আজকে মমতা ব্যানার্জি বেশ বলেছেন। বেশ বেশ, এবার অ্যাগ্রেসিভ বিজেপির অ্যাগ্রেসিভ প্রতিনিধি প্রণয় রায় কি বলেন তা সেই দিকে আমার নজর থাকবে। কিন্তু তার আগে অন্তত একটা জায়গায় অনেক দিন পর একটা ইস্যু পেলাম, যে ইস্যুতে আমি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একমত। কেন এই মারাত্মক কথাটা বললাম? যে শাসক এবং বিরোধী দুপক্ষই ক্রমাগত ভুয়ো ভোটারের ইস্যুটাকে তুলছে। আমি প্রণয়দাকে অজস্র উদাহরণ দিতে পারি, আমি খুব ছোট্ট ছোট্ট দুটো উদাহরণ দিই। এক হচ্ছে যে আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি 2024 লোকসভা ভোটের ঠিক আগে, আজকে 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে লিখিতভাবে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন আবার বলছি, ঠিক 1 বছর আগে 2024-এর 28শে ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী, দেখাবো। এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা চুরিটাকে ধরেছি, কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে, পঞ্চায়েতে 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন, বলছে না ভোট দিইনি। যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ 11 সালে ভোট দিয়ে তো উনাকে ক্ষমতায় এনেছিলাম। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। প্রশ্নটা খুব পরিষ্কার যে তাহলে পশ্চিমবঙ্গের ভোটের ভবিষ্যৎ কি ভূতের ওপর নির্ভর করছে? আমরা জানি না, কিন্তু কাট টু 13ই ফেব্রুয়ারি, এই বছরের 13ই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এই ভুয়ো ভোটার নিয়ে? পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, অন্তত একটা বিষয় যে ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে, এই বিষয়ে শাসক তৃণমূল আর বিরোধী বিজেপির অন্তত মতভেদ নেই, এটা মানতে হবে। দেখুন, লাভলি খাতুন মালদার রশিদপুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে এতদিন কাজ করে গেলেন। এই কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। দেখা যাচ্ছে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আসামের এসটিএফ পশ্চিমবঙ্গে এসে একটা রেড করেছিল পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে। আনসারুল্লাহ বাংলার মুর্শিদাবাদের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের দেখা যাচ্ছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং কান্দি 2 জায়গাতেই নাম আছে, আপনারা নিউজ করেছেন। বারাসাতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস তিনি প্রকাশ্যে বলছেন যে ওখানে অনেক বাংলাদেশি থাকে, ওদের নাম সব ভোটার লিস্টে তুলতে হবে। জাকিরদার লিঙ্কটা খুব ভালো করে জানেন, আপনারা নিউজ করেছেন। তো এইটা হচ্ছে তৃণমূল। না, আমি সব বুঝলাম প্রণয়দা, অর্থাৎ যে দুজনেই আপনারা তৃণমূল এবং বিজেপি একই কথা বলছেন যে ভুয়ো ভোটার তালিকা, আপনারা বলছেন বাংলাদেশিরা আছে, রোহিঙ্গার জল মিশেছে, আর তৃণমূল বলছেন যে গুজরাট হরিয়ানা থেকে জল মিশেছে। আমি ওটাই বলছি। জল কোথা থেকে মিশেছে জানি না, কিন্তু দুপক্ষই মানছেন যে জলটা মিশেছে। আমরা বলছি জল মিশেছে। হ্যাঁ। তৃণমূল রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, জামাতি, জিহাদি এদের নাম তুলবে, তাদের অসুবিধা নেই। গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে কর্মসূত্রে যদি কেউ কলকাতায় আসে, সে যদি নাম চলতে যায় তখন সে বহিরাগত হবে। অথচ ইউনুস পাঠান কোথাকার ভোটার? গুজরাটের ভোটার, তাকে নিয়ে আসলো পশ্চিমবঙ্গে, এখানে এমপি হয়ে গেলেন। কীর্তি আজাদ কোথাকার ভোটার? বিহারের ভোটার, পশ্চিমবঙ্গে এসে তিনি এমপি হয়ে গেলেন। তারপরে শত্রুঘ্ন সিনহা বিহারের ভোটার, চলে এলেন পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করলে এমপি হলো। মানে আপনারা মেরুকরণ উস্কে দিচ্ছেন, আর আমরা কোনো মেরুকরণ উস্কে দিই না। বাঙালির জাত্যাভিমান উস্কে দিচ্ছেন যে অন্য রাজ্য থেকে এসেছে, অর্থাৎ ওনারা প্রাদেশিকতা উস্কাচ্ছেন, আপনারা মেরুকরণ উস্কাচ্ছেন। আমরা যেটা বলতে চাচ্ছি, ইউনুস পাঠান এসছে, কীর্তি আজাদ এসছে, নিশ্চয়ই এসছে, যে কোনো ভারতীয় আসতেই পারে, তাই জিততেও পারে। অর্থাৎ যারা ভারতীয়
তাদেরকে আপনি প্রার্থী করবেন, জেতাবেন, অসুবিধা নেই। আর কর্মসূত্রে যদি কেউ এসে নাম তুলে তখন তার বিরোধিতা করবেন। আর এই লাভলি খাতুনদের মতো এদেরকে ওই যে জাকিরটা লিঙ্কটা জানে করে জামাতি জিহাদি রোহিঙ্গাদের নাম তুলে ভোটের দিন জিতবেন, এই খেলা ধরে ফেলা হয়েছে। আর এই খেলা ধরে পারা হয়েছে বলেই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে কথা বলছেন, আদারওয়াইজ কি আছে যে ভোটার লিস্টের এই যে দুপক্ষই বলছেন যে ভূত আছে, কিন্তু ভূতের পরিচয় কি, ভূতের পোশাক কি, কোন রাজ্যের ভূত, সেই নিয়ে হচ্ছে বিতর্কতা। অনেকক্ষণ ধরে পরিষ্কার করে বলছি যে উনি যেটা বললেন, প্রণয়বাবু যেটা বললেন, সেটা হচ্ছে ওনার ন্যারেশনটা হচ্ছে পুরোপুরি সাম্প্রদায়িক ন্যারেশন, রোহিঙ্গা মুসলিম। তোমাদের ন্যারেশনটা প্রাদেশিক ন্যারেশন, বাংলা বনাম অন্য রাজ্য। ডেমোগ্রাফি যদি কলকাতা হাইকোর্টে প্রমাণিত বাংলাদেশে অনুপ্রবেশকারী, পশ্চিম দিক থেকে কলকাতা হাইকোর্টে প্রমাণিত বাংলাদেশে অনুপ্রবেশকারী, বড় অংশ পূর্ব বিহার হয়ে গেছে। কলকাতা হাইকোর্টে একদল বলছেন যে সাম্প্রদায়িক, একদল বলছেন সাম্প্রদায়িক ন্যারেশন, আর একদল বলছেন প্রাদেশিক ন্যারেশন। আচ্ছা, ভূতের পরিচয় কি হতে পারে আমরা জানি না, কিন্তু এটা ঠিক একেবারে 2005 সালে এই এবিপি আনন্দ চ্যানেলের জন্মলগ্ন থেকে এই ভুয়ো ভোটার তালিকায় আমরা একের পর এক প্রতিবেদন, একটা সময় সিরিজ করা হয়েছিল। সরকার পাল্টে গেছে, কেন্দ্রে পাল্টেছে, রাজ্যে পাল্টেছে, কিন্তু ভুয়ো ভোটারের ঘটনা, অভিযোগ নয়, ঘটনা পাল্টায় না। যেমন সাম্প্রতিককালে আমি বারুইপুরের চম্পাহাটির একটা উদাহরণ দিচ্ছি, তাতেই বুঝতে পারবেন যে একেবারে এর ভেতরে তথ্যগত কোনো বিকৃতি নেই, অর্থাৎ ভুয়ো ভোটার আছে, তালিকায় জল আছে। এবার জল কারা মেশালো আর জলের পরিচয়টা কি, বিতর্কটা তাই নিয়ে। আমার পরের প্রতিবেদন বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত নিয়ে। ভোটের আগে ভোটার তালিকায় সেই ভুতুড়ে কাণ্ড, কেউ নেই তবু আছেন, কেউ আছেন তবু নেই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সম্প্রতি এই বিষয়ে তথ্য তালাশ করতে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে পৌঁছেছিলাম আমরা। একাধিক নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছে, সব থেকে বেশি নথিভুক্ত নাম হয়েছে এই বুথেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখান থেকে যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে তারা এই এলাকারই নন। দেখতে পাচ্ছেন একাধিক নাম, ছবি সব রয়েছে। না এদেরকে চিনি না, এই এলাকায় না। আপনি একটু দেখুন, দেখে একটু চিনতে পারেন কি বলুন। না, এগুলো তো আমি চিনতে পারছি না, কখনো দেখিনি এদেরকে। একদিকে ভোটার তালিকায় যাদের নাম ঢুকেছে তাদের এলাকার লোকেরাই চিনতে পারছেন না, আবার অন্যদিকে এই এলাকার যারা বহুদিনের ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে। এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ করেছিল, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছি। আগে দিতাম, 2 বছর কার্ডের নাম নেই, ভোট নেই, কার্ডের নাম ওঠেনটা কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি। চম্পাহাটির বাসিন্দা প্রদীপ সরকার কদিন আগেও ভোটার তালিকা পরীক্ষা করেছেন, কিন্তু দীর্ঘদিন ভোট দিয়ে আসার পরও নিজের নামটা খুঁজে পাননি। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে, কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। কিন্তু ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা কিংবা যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এটা তো সহজ কাজ নয়। কাদের পক্ষে এটা সম্ভব, শাসক না বিরোধী? সশরীরে আমার ভেরিফিকেশন হবে, তারপরে মানে ব্লক লেভেল অফিসার যদি ইয়েস আর নোর মধ্যে যদি ইয়েস করে, তারপরে সেটা ইআরও মহকুমা শাসকের পর্যায়ে যাবে। তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে একে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না। এন্টার প্রসেসটাতে রাজ্য সরকার ছাড়া অন্য কারো ভূমিকা এখানে নেই। পুরোটাই রাজ্যের প্রশাসনের উপর ভিত্তি করে নির্বাচন হয়, ভোটার তালিকা সংশোধন হয়। এ রাজ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নতুন নয়। অনেকে মনে করিয়ে দিচ্ছেন বাম জমানায় ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে তৎকালীন রাজ্য সরকারকে নিশানা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটার তালিকায় যে ভুতুড়ে কাণ্ডের অভিযোগ উঠছে, তাহলে তার দায় কার? রঞ্জিত হালদার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা জিনিস পরিষ্কার, ভূত আছে এবং সেই ভূতের ভবিষ্যৎ উজ্জ্বল। তার কারণ 26-এর তো বেশি দেরি নেই, শাসক বিরোধী দুপক্ষই বলছে যে ভূতে ভোট দেবে। আমি এই প্রশ্নে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথ, এক হচ্ছে বাস্তবে কি সম্ভব? আজকে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বলেছেন এই করে দিল্লি মহারাষ্ট্র হারিয়েছে, ওরা ধরতে পারেনি, আমরা ধরতে পেরেছি। চালাকিটা বুঝতে পারছেন? আমি রহস্যটা উন্মোচন করে দিলাম। আমি বলছি দুটো প্রশ্ন এর থেকে হয়। এক হচ্ছে মহারাষ্ট্র এবং দিল্লিতে সরকার পাল্টানোর মতো একটা বৃহৎ গণতান্ত্রিক বিষয়, সেটা তালিকা
তালিকা পাল্টে হয় কিনা, এবং 2 হচ্ছে গুজরাট হরিয়ানা থেকে ভোটার এনে পশ্চিমবঙ্গের খেলাটা পাল্টে দেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, প্রথমে বলি যে এটা কিন্তু উনি বলছেন ওরা ধরতে পারেনি। আপ কিন্তু সঞ্জয় সিং 11ই জানুয়ারি পরিষ্কার করে বলেছিলেন যে এখানে প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোলো তৎকালীন চিফ মিনিস্টার আতিশি তিনি বললেন যে আমরা ফল মেনে নিয়েছি এবং ভোটাররা যা চেয়েছে তাই হয়েছে, অর্থাৎ উনি কিন্তু ভোটের ফলকে একেবারেই মেনে নিয়েছিলেন। এবার আসি প্রসেস। আপনি এই যে বিশ্বনাথ বললেন, প্রসেসটা ভালো করে দেখুন। অনলাইনে কি করা হয়? অনলাইনে ফর্ম 6 একটা ফর্ম ফিল আপ করতে হয়, তার সঙ্গে 3টে প্রমাণপত্র দিতে হয়। একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, কারণ যে এলাকায় সে ভোটার হতে চাইছে সেই এলাকার সে বাস করে কিনা। 2 হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, 18 বছরের উপরে তার বয়স কিনা। আর সে নাগরিকত্বের একটা প্রমাণ, আধার, যাতে সে নাগরিক কিনা সেটা তাকে প্রমাণ করতে পারবে। এইগুলো দেখবার দায়িত্ব কিন্তু এগুলো চলে গেল, এটা কিন্তু এখানে হয়ে গেল না। এবার দেখবার দায়িত্ব বুথ লেভেল অফিসারের। আমি এই বুথ লেভেল অফিসার বিএলও ইনফরমেশন আপনার কাছে টাকা আছে, এটা ইলেকশন কমিশনের মানে ইসিআই নির্দেশ। এখানে যে বিএলওগুলো সারা পশ্চিমবঙ্গে দেওয়া আছে তাতে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের প্রাইমারি টিচার, স্কুলের টিচার, এসএসকে, আশাকর্মী, পঞ্চায়েত কর্মী, এদের সব স্কুল টিচার, এদের নাম আছে এবং তাদের ডেজিগনেশনও নাম এবং ডেজিগনেশন বলে দেওয়া আছে। তাহলে তো যে এলাকায় এটা যাচ্ছে তারা ফিজিক্যালি ভেরিফাই করবে, মানে আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও যদি করতে হয় এই জিনিসই করতে হবে, তার ক্ষেত্রে এই জিনিসই করতে হবে যে এখানে বুথ লেভেল অফিসারের কাছে যেতে হবে। এরপরে তারা যদি স্যাটিসফাইড হন তখন তারা এটা পাঠিয়ে দেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও কাছে। ইআরও দেখে টোটালি স্যাটিসফাইড হলে তারপরে উনি এটাকে নাম ঢোকানোর দেবেন। গোটা ব্যাপারটা সুপারভাইজ করেন রিটার্নিং অফিসার আরও। তাহলে এখানে বিজেপির ভূমিকা কোথায়? এখানে এরা তো সবাই এই যে পঞ্চায়েত কর্মী, স্কুল শিক্ষাকর্মী, এদের সবারকে এরা তো সবাই মুখ্যমন্ত্রীর সরকারি কর্মচারী। এবার আসুন তাহলে উনি বললেন, কারণ শুভেন্দুবাবু বলছেন 14 বছরের থেকে জানেন না, উনি আমাদের সবার থেকে বেশি জানেন। কিন্তু উনি বলছেন ব্যাপারটা বলছেন উনি একটা ভোটের সময় যেভাবে বলেছেন বোঝাই যাচ্ছে নির্বাচনের অন্যতম বড় ইস্যু হচ্ছে এইটা স্ট্র্যাটেজি তৈরি করছেন যে উনি মুসলিম কনসলিডেশনকে আরো তার পক্ষে যাতে থাকে তাদেরকে একটা পলিটিক্স অফ ফিয়ারের জায়গা আনতে চাইছেন। কিন্তু বিশ্লেষক হিসেবে আমার মনে হয়েছে এটা মানে মুখ্যমন্ত্রী আমার থেকে অনেক বেশি ভালো রাজনীতি বোঝেন, কিন্তু আমার মনে হয়েছে এটা বিজেপির হিন্দু কনসলিডেশনকেই সাহায্য করেছে। কারণ উনি যে দুটো নাম বলেছেন সে দুটো সংখ্যালঘু নাম, এবং সেই সংখ্যালঘু নাম যখনই উনি বলছেন সেই সংখ্যালঘু নাম মানে মুসলিম হিন্দু সংখ্যাগুরুদের নাম চলে আসছে সংখ্যালঘুদের বের করে, তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি বাই হুক আর ক্রুক হিন্দু কজকেই তুলে ধরবার চেষ্টা করছে। দ্বিতীয় নম্বর, বিজেপি বলছে বারবারই বাংলাদেশ থেকে বসে আসা ভোটার, বাংলাদেশ থেকে তো সংখ্যালঘু মানে আমাদের দেশের সংখ্যালঘু তারা আসেনি, আমাদের দেশের সংখ্যাগুরুরাও এসছে। তাহলে তো বিজেপি সঙ্গে সঙ্গে এনআরসির কথা বলতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলেছেন এনআরসি আমরা চালু করব। তার মানে বিজেপির যে হিন্দু কনসলিডেশন, হিন্দুত্বের যে জোর, কড়া হিন্দুত্বের বার্তা দিতে চাইছে সেটা আবার প্রমাণ হয়ে যাচ্ছে এবং আবার প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। অন্য মানবেন না, আমি এটা পুরোটা মানছি না, কারণ উনি যেটা বললেন এই যে মুসলিম নাম আনার কথা, কিন্তু যতটা আপনি নরম করে বললেন স্যার, কিন্তু তার থেকে অনেক বেশি করে আর অনেক বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে এরা কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করছে। এবং এখানে যে বারবার করে এটাকে অস্বীকার করা যে পশ্চিম থেকে ঢুকছে এবং পশ্চিম থেকে নাম আসা এবং পশ্চিম থেকে ডেমোগ্রাফি পাল্টে দেওয়া, এটা একটা বিস্তীর্ণ অঞ্চল বাংলা, যেখানে কেউ যেটা অস্বীকার করতে পারে না সেটা হচ্ছে এই এআরও এবং আরও তারা তো রাজ্য সরকারের এর আগে এই একই প্রশ্ন আমি তো একই প্রশ্নের আমি উত্তর দিলাম যে একটা অংশ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা কিনা ভিতরে ভিতরে কাজ করছে এই সরকার ফেলে দেওয়ার জন্য বা এই সরকার বিরুদ্ধে যাওয়ার জন্য। আমি বলছি যে তত বেশি করে জানা যাবে জিনিসটা কারা আছে। প্রশ্ন হচ্ছে ভূত কার, তৃণমূল না বিজেপি? আচ্ছা, মীরা পান্ডেকে তোমার মনে আছে? মীরা পান্ডে যখন কথা শোনেনি তখন মীরা পান্ডেকে কিরকম দাঁত নখ দেখিয়েছিল তৃণমূলের সরকার। আবার দিদির ভাই সৌরভকেও আমরা দেখেছি কিভাবে পঞ্চায়েত নির্বাচন লুট হয়েছে, কিভাবে পৌরসভা ভোট লুট হয়েছে। তুমি প্রতিবেদন দেখাবার সময় বামফ্রন্ট সরকারের সময় তুলনা করলে আমি শুধু বিনীতভাবে বলছি, আমি 50টা পৌরসভার নাম বলতে পারি
আমি একাধিক পৌরসভার গ্রাম পঞ্চায়েতের নাম বলতে পারি যেখানে বিরোধীরা জিতেছে দিনের পর দিন জিতেছে গণতান্ত্রিক উপায়, কিন্তু তৃণমূল সরকারে আসার পর অন্যরা জিততে পারে আমি না। কৌস্তবকে বলছি যে যেখানে তুলনাটা সেটা হচ্ছে যে যারা বিরোধী থাকে তারা ভোটার এই ভুয়ো ভোটার তালিকার ইস্যুটা তোলে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে তুলেছিলেন। এই ইস্যুতে সংসদে প্রতিবাদে ওয়েলে নেমে এসেছিলেন। আমি দ্রুত একবার 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন, 12ই এপ্রিল 2009 তিনি বলেছিলেন, প্রশাসনিক আধিকারিকরা যা সিপিএমের পার্টি ক্যাডারের মতো আচরণ করেছে তাদের এক্ষুনি পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং সুষ্ঠু ও অবাধ ভোট করার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হোক। একটা এপিক নাম্বারে 500টা ভোটার, এই বাংলায় এই জিনিস হবে? কোনো রাজ্য তো হয় না। এইটা মনে রাখবেন, বাংলায় আমরা বারবার বলি এই সরকারকে বরখাস্ত করা উচিত, কারণ মুখ্যমন্ত্রী যেখানে ধমকা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা জাস্ট সিপিএম এর পার্টি ক্যাডারের মতো বিহেভ করছেন তাদের ইমিডিয়েট তাদের পজিশন থেকে সরিয়ে দেওয়া হোক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হোক। এমনিতেই ভোটার লিস্ট আপনারা দেখেছেন, একটা এপিক কার্ডের নাম্বারে 500টা ভোটার। কেন বাংলায় এই জিনিস হবে? কোনো রাজ্যে তো হয় না। এইটা মনে রাখবেন, বাংলায় আমরা বারবার বলি এই সরকারকে বরখাস্ত করা উচিত, তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে ধমকায়। কিন্তু আমি বলছি যে এই একই ইস্যু ঠিক যেরকমভাবে তিনি বলছেন, আজকে যদি তাঁর প্রশাসনের একটা অংশ এই তালিকায় কারচুপি করে, অন্য একটাই প্রশ্ন থাকে, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? কতজনের বিরুদ্ধে ব্যবস্থা থেকে বড় কথা হচ্ছে কারচুপি করছে। এবং কথা আজকে উনি কি বার্তা দিয়েছেন, আজকে উনি যে বার্তাটা দিয়েছেন সুমনদা, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে ভোটার তালিকা মিলিয়ে দেখুন, কোন জায়গায় এইরকম ভুতুরে ভোটার যেটা আপনি বলছেন এই বার্তা না অর্ণব, আমি বলছি এটা ক্রিমিনাল অফেন্স, তুমি মানবে? যদি কেউ আমি ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী কোট আনকোট কথা কেউ মিষ্টি নিয়েও এই কাজ করে, অর্থ বাদ দিচ্ছি, রাজনৈতিক প্রভাব বাদ দিচ্ছি, সেটাও ক্রিমিনাল অফেন্স। এটা তো বার্তা দেওয়ার ব্যাপার নয়। একদমই তাই, সেটা তো খুঁজে বার করতে হবে, সেটাই তো বলছি সতর্ক থাকতে। মানে যে পানাগড় ইস্যুতে আজকে আমার বিরুদ্ধে আরেকটা নোটিশ এসছে, সেইটা যদি আসে, আমি যে প্রশাসনের যারা এত বড় ক্রিমিনাল অফেন্স করলেন, কজনকে সতর্ক করা হয়েছে, সন্ধ্যাবেলা তুমি প্রোগ্রাম করেছিলে সল্টলেক ভোটের দিন সন্ধ্যাবেলা, যেদিন তোমার সাংবাদিক মার খেলো ওখানে, সেদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী 10 বছর আগে মারা গেছে, ভোট দিয়ে গেছে। আসলে মুখ্যমন্ত্রীর এই ভয় আমাদের ভালো লাগছে। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন 2026 সালে বিরোধী নেত্রী হিসেবেই ওনাকে থাকতে হবে। রাস্তায় নেমে বিরোধী নেত্রী হিসেবে যেভাবে 2005 সালে ভোটার লিস্ট ছুড়েছিলেন, আবার ওই ইস্যুতেই বলতে হবে জনগণকে যে ভোটার লিস্টের কারণে আমি হেরে গেছি। তো মুখ্যমন্ত্রীর এই যে ভয়, আমাদের প্রণয়দাদের দল স্লোগান দিয়েছিল আপকি বার 200 পার। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। রাজ্য বিজেপির প্রস্তুতি কি একেবারে পরিসংখ্যান দিয়ে, সেটা প্রণয়দার কাছে কতটা স্বস্তিকর জানি না, তাও এই অনুষ্ঠানেই আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে পরের ইস্যু, যে তৃণমূলে কাকে কাকে চার্জশিট দিতে হবে নির্বাচন আসলেই এটা মনে পড়ে যায়, তখন দেখবেন এজেন্সির তৎপরতা। মঞ্চের ওপর থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ফের একটা ভোট, ফের একবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, ফের তুঙ্গে রাজনীতি। তৃণমূল দাবি করছে ভোট এসেছে বলে এজেন্সি তাদের টার্গেট করছে। বিজেপি বলছে এজেন্সি যা করছে আইন অনুযায়ী। আর সিপিএম কংগ্রেস কটাক্ষের সুরে বলছে ভোট আসছে, এজেন্সি সক্রিয় হবে, ভোট চলে যাবে, সব থেমে যাবে। এটাই নিয়ম, এটাই সেটিং। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর উপরে। সিবিআইডির তদন্ত শুধুই মানুষকে বোকা বানানোর খেলা, এই তত্ত্ব প্রমাণ করতে কংগ্রেস আবার টেনে আনছে সিবিআই এর চার্জশিটের প্রসঙ্গ, যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়েছে, কিন্তু তার পরিচয় উল্লেখ করেনি সিবিআই। আপনাকে যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নামে অভিযোগ, মমতা ব্যানার্জি আরো 10,000 নাম আছে, কিন্তু আপনি কি তাদের খোঁজ করবেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁজ করবেন কোনটা? এটা তো রহস্য। কেন নাম আসছে কিন্তু পদ আসছে না? কেন? কোন রহস্যের, কোন কারণে
কোন রহস্যময় কারণে নাম আছে, পদ নেই। চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার থেকে গরু পাচার, রাজ্যে মামলার ছড়াছড়ি, শুধু কোনটার তদন্ত কবে শেষ হবে, কবে বিচার শেষ হবে, আর কে শাস্তি পাবে, সেই প্রশ্নেরই কোনো উত্তর নেই। সুজিত মণ্ডল, রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে যাবো। কৌস্তব, এক হচ্ছে গতকাল অবধি তোমরা বিরোধীরা মানে কংগ্রেস বাম তারা বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে দেখা যাচ্ছে, কিন্তু কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিবিআই কেন চার্জশিটে স্পষ্ট করলো না, এইটাই হলো সেটিং। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে ঠিক এক কথা বলছেন যে দু জায়গায় খালি আমার নামটা দিয়েছে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ, বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। আমি বলছি যে বিজেপির মতো ভাব বাচ্চে কথা বলছেন অভিষেক। সিবিআই ইডি ভয় পেয়েছে এবং সিবিআই ইডিকে এই ভয় দেখে তার ভালো লাগছে। আমি বলছি তাহলে ভয়ে চার্জশিটে নাম উল্লেখ করলো না সিবিআই, পরিচয় উল্লেখ করলো না সিবিআই? গতকাল সন্ধ্যের পর থেকে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেখলাম, আর আজকে সকালবেলা নেতাজি ইন্ডোরে দেখলাম ঠাকুর ঘরে কে, আমি তো টাকা নেইনি। নিজেই বললেন, কেন বললেন তিনি জানেন, নিজে একটু ঘাবড়েও আছেন মনে হলো। ইডি বললেন, বলে তারপর বললেন সিবিআই চার্জশিট বললেন। কিন্তু মুশকিল হলো হচ্ছে অভিষেক ব্যানার্জি নামে একজন তো কংগ্রেসের নেতাও আছে, আপনাদের চ্যানেলে আসে, কংগ্রেসের নেতা, খুব ভালো ছেলে, তো তার নামও তো হতে পারতো। নিজেই বলে দিলেন, তাহলে নিজেই বলে দিলেন। তাছে সুজয় কৃষ্ণ মানে কালীঘাটের কাকু, সে তো বলেছিল আমার বস অব্দি পৌঁছতে পারবে না। আবার আরেকটা নাম পাওয়া যাচ্ছে, বিজেপির নেতা, একদা বিজেপির নেতা, কখন তৃণমূল কখন বিজেপি, আপনি বুঝতেই পারবেন না। গোডাউনটা তো এক, শোরুম দুটো আলাদা, গোডাউনটা এক। আমি বলছি দুর্নীতি প্রমাণ হলে ফাঁসি, এতদিন বলেছিলেন। আজকে বললেন নাম পাওয়া গেছে, কিন্তু তারপর যদি আবার নাম যদি আসে তাহলে ফাঁসি, এতদিন বলেছিলেন। আজকে বললেন নাম পাওয়া গেছে, দুর্নীতি যদি প্রমাণ করা যায় তাহলে ফাঁসি। তো আমি বলছি এসব ছেড়ে দিন। সিবিআই ইডির ক্ষমতা থাকে, হিম্মত থাকে তো ভাইপোকে গ্রেপ্তার করুন, পিসিকে গ্রেপ্তার করুন। বারবার বলছেন ন্যাশনাল পার্টি, আর কিসের ন্যাশনাল পার্টি? বড় করে বলুন না, বড় করে ভাবুন। ইন্টারন্যাশনাল পার্টি। ভাইপোর বন্ধু ভানুয়াতুতে গিয়ে লুকিয়ে আছে, কোথায়, ইন্টেলিজেন্স কোথায়? কোনো ব্যবস্থা হচ্ছে না। তো আমরা বলছি যে যে ঘটনা আমরা দেখছি, সিবিআই চার্জশিটে নাম দিল না কেন? আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্রর ডেজিগনেশন অবধি আছে, পার্থ চট্টোপাধ্যায়ের ডেজিগনেশন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুই। যে আজি বসন্ত জাগ্রত দ্বারে, এত বেশি জাগ্রত না হলে ভালো হতো, অ্যালজোলাম দাও তারে। সিবিআই ইডি তুমি দেখবে মাঝে মধ্যে মমতা ব্যানার্জি এটা কথা ঠিকই বলেছেন, ভুল বলে ফেলেছেন সত্যিটা, যে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, মাঝে মাঝে জেগে ওঠে, মাঝে মাঝে অ্যালজোলাম, মাঝে মাঝে জেগে ওঠে, ঠিক নির্বাচনের আগে জেগে ওঠে। পরিষ্কার বোঝাই যাচ্ছে আসলে আরএসএস এর দুর্গা। আরএসএস চায় যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকুক, আর তৃণমূল শুধু মুসলমান করবে, আর বিজেপি মুসলমান করবে, তৃণমূল হিন্দু করবে, মাইনারি চলতে থাকবে। মানুষের সমস্যা, মানুষের ইস্যু। আজকে একটা নির্বাচনী কর্মী সভা হলো, পিপলস ইস্যুর কথা আছে, বলছে আমাদের দলে একটাই প্রতীক, আর সবাই জানে আপনাদের দলে একটাই প্রতীক, সেটা হচ্ছে টাকা। টাকা মূল কংগ্রেস। মানুষ বলছে 75-25, 75 থাকবে, 25 হচ্ছে 25 থাকবে, 75 কালীঘাটে যাবে। একদল মুসলমান করবে, একদল হিন্দু করবে, তোমরা শূন্য করবে। মুশকিল হচ্ছে একদল রামনবমী করবে, একদল হনুমান, একদল রামনবমী করবে, একদল একদল রামনবমী করবে, যারা জোট সঙ্গী একদল রামনবমী করবে, একদল হনুমান জয়ন্তী করবে। আমরা জাম্বুমান জয়ন্তী করবো না, আমরা মানুষকে পিপলস ইস্যু কথা বলবো। পিপলস ইস্যু ইউটিউব চ্যানেলটা কোন মানে পরিষ্কার কথা হচ্ছে প্রতিটি মুহূর্তে সিপিআইএম এর তরফ থেকে যারা আসেন এবং তারা যে লাইনে কথা বলেন, যে ন্যারেটিভে কথা বলেন, কতটা ক্লোজ বিজেপির ক্লোজ হয়ে যাচ্ছে। যত বেশি করে কমে যাচ্ছে তত বেশি করে কমে যাচ্ছে, যে আজ কেন ওদের ভোটটা চলে যাচ্ছে বিজেপি। মমতা ব্যানার্জি বলছেন যে সিবিআই দেখতে আমরা যে একেবারে পরিষ্কার ভোটটা চলে যাচ্ছে, যাবেই তো আইএসএফ বললেই আমার আবার একটা সিরিয়ালের নাম মনে পড়ে, কে আপন কে পর। এই নিয়ে আরো আধ ঘন্টা চলতে পারে, কিন্তু তার আগে আমি সমীরদার কাছে যাব। আমি বলছি আমি জানি না সেটিং কিনা সমীরদা, তৃণমূল চ্যালেঞ্জ করার সুযোগটা পাচ্ছে, তার কারণ হচ্ছে এজেন্সির ব্যর্থতা। এবং এই ব্যর্থতা কিন্তু শুরু হয়েছে আজ থেকে 11 বছর আগে, অর্থাৎ যখন সারদা বা চিটফান্ডের মামলায় তদন্ত শুরু করলো। এবং রাজনৈতিক মঞ্চ থেকে শুধু নয়, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট অবধি বারবার মাননীয় বিচারক এবং বিচারপতিরা ভর্ৎসিত করেছে এজেন্সিকে, তাদের গতি নিয়ে, তাদের যে তদন্ত পদ্ধতি বারবার প্রশ্নের সামনে এসেছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া নিয়ে বারবার তারা সময়সীমা মেনটেন করতে পারেনি, বারবার তিরস্কৃত হয়েছে কোর্টে। আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব কথাটা বললো, আমি একেবারে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোট যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে, ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। কেন আংশিকভাবে একমত, যে আমরা তো দেখেছি যে মাসের পর মাস, বছরের পর বছর গো স্লো চলে, ভোট এলে হঠাৎ যেন ঘুম ভেঙে যায়। এটা তো ফ্যাক্ট। দেখো, প্রথম কথা হলো যে ভোট এলে সিবিআই জাগে, এটা আমার কাছে মানে সঠিক নয়। তার কারণটা হলো ভারতবর্ষে এতগুলো ভোট হয় যে প্রতি মাসেই কোনো না কোনো ভোট আছে, যদি হিসেব করি প্রায়।
সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, বিহারে হতে পারে, হ্যাঁ, আসামে কিন্তু হতে পারে। বিধানসভা, লোকসভার সুতরাং সময় তো আর সেটা দেখা কথা যায়। নয়, কথাটা যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তার মধ্যে ওনার দিক থেকে একটা যুক্তি আছে। কি যুক্তি? উনি বারবার বলছেন ভোট আসলে কাকে কাকে ভোটবে ঠিক করেন। এই একই কাজ রাজ্য সরকারও করে, যে বিরোধী দলের কাদেরকে ভোটবেন, কি কি কারণে, কি কি অনৈতিক, মানে কোনো কারণ ছাড়া। এটা তো আমরা দেখে এসছি, এটা আমাদের বিশেষ করে বেঙ্গলের এটা ট্র্যাডিশন হয়ে গেছে। আমি সেটা যাচ্ছি না। আমার কথা হলো, ধরা যাক তর্কের খাতিরে মাননীয় পার্থবাবু, মাননীয় খাদ্যমন্ত্রী, এরা কেউ দোষী নয়, তাহলে এদেরকে এতদিন কেন অ্যারেস্ট রাখা হলো? এটা তো প্রশ্ন আসতেই পারে। তার কারণটা হলো, প্রথম আমরা যদি নারদা, সারদা পরপর দেখি, পরপর এবং শেষ অবধি আমরা আরজিকর দেখি, প্রতিটি ক্ষেত্রেই মানুষ ভীষণ আশাবাদী হয়েছিল। ঠিক, আমরা একটা আশা কী দেখেছিলাম, আমরা যখন দেখছি আমাদের রাজ্যে সুশাসন পাচ্ছি না, আমরা যখন দেখছি আমাদের যারা সরকার চালাচ্ছেন 11-র পর থেকে, আমি বলছি মানে 1 বছর প্রথম মোটামুটি ছিল, পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু হলো, তারপরে কামদুনি, পরপর আমিরুল। তো যখন দেখছি যে আমরা সরকারের কাছে যেই শাসন ব্যবস্থা চেয়েছিলাম সেটা পাচ্ছি না, যে কোনো কারণে রাজ্যের মানুষ সন্তুষ্ট ছিল না। এখন ইদানিং সন্তুষ্ট মহিলা ভাতার জন্য, সেটা আলাদা কথা। কিন্তু তখন মানুষ ভাবলো যদি ইডি, সিবিআই আসে, তাহলে হয়তো আমাদের রাজ্যটা দুর্নীতির কিছুটা হলেও মুক্ত হবে, বা ভবিষ্যতে যারা করবে তারা 10 বার চিন্তা করবে। আজকে যেটা সিবিআই, ইডি যেটা প্রমাণ রাখছেন, নারদা ধরো তো, এতগুলো লোক, এতগুলো বছর হয়ে গেল, সারদা, এতগুলো লোকের টাকা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, তাদের জীবন নষ্ট হয়ে গেল প্রতিটি ক্ষেত্রে। তো সেখানে কি দেখা যাচ্ছে, যেই আমাদের মনে হয় এটা রীতিমতো একটা মানে একটা দারুণ ফিল্ম হতে পারে, একটা টেনশন ক্রিয়েট করে দেয়, এই ধরা পড়লো 1 সেকেন্ড প্লিজ, কিন্তু পড়লো না। ঠিক শুভেন্দু কথা প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দেখি, এই পড়লো আমরা সিও পরের দিন কাগজ দেখবো, মাঝরাতে শুনবো, এই কোনো বারবার করে সবাই আমরা খুলছি, এই অ্যারেস্ট হলো না। এক অদ্ভুত কারণ। এখানে একটাই জিনিস সম্ভব, দেখো আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে, যদি স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আঘাত না থাকে, তাহলে এটা সম্ভব না। সিবিআই, ইডি কার আন্ডারে? আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের জবাব দেওয়া উচিত যে কেন এতগুলো কেসের কোনো প্রপার চার্জশিট হলো না। আমরা বাংলার মানুষ জানতে চাই। দেখুন, প্রথম তো হচ্ছে উনি যেগুলো বলছেন সবগুলোই কোর্টের মনিটরিংয়ে, কোর্টের মানে কোর্টের অর্ডারে হয়েছে। এই কাজ আমার মনে হয় কোর্টই করতে পারে। এটা কিন্তু অভিজিৎ বাবু বলেছেন, অভিজিৎ বাবু যখন বিচারপতি, অভিজিৎ বাবু বলছে সিবিআই ঠিক কাজ করছে না। এই যে চার্জশিটের কপি একটা আমার কাছেও আছে। এখানে যেটা হচ্ছে, সিবিআই যে চার্জশিটে দেখুন লিখেছে, অ্যাকিউজড বলে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র অ্যাকিউজড। ন্যাচারালি এরা অ্যারেস্টেড হয়েছে, এদের অ্যাড্রেস সব আছে। অভিষেক ব্যানার্জির নামটা কিভাবে এসছে, একটা অডিও টেপ তারা পেয়েছে, সেখানে এই 3 জনের কথোপকথন, এবং সেই কথোপকথন, আরে বলতে দাও, তৃণমূলকে বাঁচাতে হবে জানি, আরে তৃণমূলকে বাঁচাতে হবে জানি, কথাটা বলতে দাও না, বাঁচাতে হবে জানি, ইন্ডি জোটের সদস্য বাঁচাতে হবে জানি, অব্লিগেশন, সিপিএম এর অব্লিগেশন আছে জানি, কিন্তু আলোচনাটা শুনতে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অভিষেক ব্যানার্জির সাথে ওরা বলেছে যে অভিষেক ব্যানার্জি 20 কোটি চেয়েছে। এখন এই যে অভিষেক ব্যানার্জি কে ওদের কথোপকথনে ছিল না, সাংসদ নাকি কালীঘাটে না কোথায়, সেইটা বের করাই তো সিবিআই এর কাজ। সেটা তো সহজ হয়ে গেল। অভিষেক ব্যানার্জি তো নিজেই বলে দিল যে আমার নাম দুবার আছে। আমি তো সিবিআই অপেক্ষা করেছিল যে চার্জশিটের খবরটা এবিপি আনন্দ দেখাবে, সেটা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী বলবেন যে আমি অভিষেক। আমি বলছি ব্যাপারটা, হিসেবটা কি এতই সহজ? এই প্রশ্ন পশ্চিমবঙ্গের, মানে ইনফ্যাক্ট দেশের প্রত্যেকের। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন, যে আজকে ঠিক এইটা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং। দেখুন, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা এসে, সেই বন্দ্যোপাধ্যায়টা কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট ঘিরেই এখন জোর রাজনৈতিক বিতর্ক। সৌজন্যে এই নাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ।
কিন্তু জনৈক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কিচ্ছু স্পষ্ট করেনি সিবিআই। এই আবহেই এবার নেতাজি ইন্ডোরের সভা থেকে চার্জশিট প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের, সেই দেওয়ার তো সাহস নেই। কমসে কম কচু গাছে গলায় দড়ি দেওয়ার একবার ট্রাই করতে পারতেন। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে, কথোপকথন থেকে এও সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও জানা গেছে আরো 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরো 2000 চাকরি প্রার্থী থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির পরিচয় কেন সামনে আনলো না সিবিআই? এই নেপথ্যে সেটিং দেখতে পাচ্ছে কংগ্রেস, সিপিএম। ভয় পেয়েছে সিবিআই, তার কারণ মোদিজি চায়নি সিবিআই চার্জশিটে আপনার নাম থাকুক। ফলে এখন এই আপনার তরজা আর সিবিআইয়ের তরজাটা বাংলার মানুষ দেখবে, আর এই চাকরি চুরিটা অধরাই থেকে যাবে, মাথা ধরা পড়বে না, কারণ দাদা চাইনি আর দিদি চাইনি। অভিষেক ব্যানার্জি বলা হলো, কিন্তু অভিষেক ব্যানার্জি বলে নির্দিষ্ট করা হলো না। নাম রাখলাম, চাপে চাপে থাকো, যা বলবো সেইভাবে চলো। আবার ছেড়েও রাখলাম যেন পিসিরও কাজে লাগে, পিসিরও কাজে লাগবে, দিল্লিরও কাজে লাগবে। অতএব মাঝখানে একটা জনৈক অভিষেক ব্যানার্জি, পিসির ভাইপো পরিচয় দেওয়া হলো না, কাকুর ভাইপো পরিচয় দেওয়া হলো না। যদি শিন্ডের প্রয়োজন হয় তাহলে শিন্ডে খুঁজে পাওয়া যেতে পারে দিল্লির। আর যদি অভিষেক বাড়াবাড়ি করে তাহলে অন্তত ডানা ছাটার ব্যবস্থা করার জন্য সুযোগ করে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে। ম্যাচ ফিক্সিং অনেক রকম। সব মিলিয়ে সিবিআই চার্জশিট ঘিরে ধোঁয়াশা, তরজা, বিতর্ক চরমে। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনাচক্রে 2021 সালে এই 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ এখন থেকে 4 বছর আগে ভোটের দিন ঘোষণা হয়েছিল। আমি ভাবছিলাম যে এই গোটা বিতর্কটাকে যদি বৃহৎ রাজনীতির ক্ষেত্রে আমরা নিয়ে আসি এই মুহূর্তে, অর্থাৎ মোটামুটিভাবে 1 বছর বাকি আছে এই রাজ্যের ভোটের, 1 বছর কিছুটা বেশি, সেখান থেকে কার কিরাম প্রস্তুতি। আমি বলছি আজকে একেবারে টার্গেট সেট করে দেওয়া হলো মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, যে ক্ষমতায় আসার 14 বছর পর তারা বলছেন যে 215টা আসনের অন্তত একটা বেশি পেতে হবে। বিরোধীদের পারফরমেন্স, অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর কাছে আসব। প্রধান বিরোধী বিজেপিকে ধরি যে কতটা সিরিয়াস। একদিকে অমিত শাহ 1 কোটি সদস্য সংখ্যার টার্গেট দিয়েছিলেন, সেই টার্গেট ফুলফিল হয়নি। 80,000 বুথের অর্ধেকের সক্রিয় সদস্য, সেটা এখনও হয়েছে বলে আমার জানা নেই। তৃতীয় আবার উল্টো ছবিটাও আছে যে আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি এই রাজ্যে 1 দিন 2 দিন নয় 11 দিন এসে থেকে গেলেন। আমি জানি না, উল্টো দিকে তৃণমূল কিন্তু একেবারে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুধু শুরু করে দিয়েছে নয়, তার কমিটিগুলো দেখবেন সুব্রত বক্সী এবং অন্যান্যদের নেতৃত্বে কমিটি আজকে মঞ্চের ওপর থেকে ডিফাইন্ড হয়ে যাচ্ছে। শুধু রাজনৈতিকভাবে ভোটের দামামা বাজাচ্ছেন তা নয়, স্ট্রাকচারালিও কাজ শুরু করে দিয়েছে। এই দিক থেকে আপনি বিরোধী এবং তৃণমূলের প্রস্তুতি ভোটের অন্তত 1 বছর আগে কে কোথায় দাঁড়িয়ে আপনার? সুমন, দেখুন যে 2016 সালে ইলেকশনের পরে তৃণমূল জিতেছিল 211টা, একদম 2021-এ 213টা, দুটো করে বেড়েছে। এবারও মানে 26 আরও 2টো বাড়িয়ে দিলেন, আর একটু বেশি বাড়াতে পারতেন, যাই হোক সেটা 15তে রেখেছেন।
এখন বোঝাই যাচ্ছে আজকে যে টোনে কথা বলেছেন, একেবারে সমর্থকদের মধ্যে একেবারে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন, ভাই লড়তে হবে। যেভাবে ওনার লড়াটা দরকার উনি মনে করছেন সেইভাবে সমর্থকদের একেবারে খেপিয়ে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বিরোধীদের কথা বলেন, তারা তো ছন্দ ছাড়া। একটা সময় আমরা সাগর দিঘির মডেলের কথা শুনতাম, বামেরা কংগ্রেস তারা একসঙ্গে মিলে একটা সাগর দিঘি তৈরি করেছিল, এবং সেই মডেল সাকসেসফুলও হয়েছিল। সে মডেল সাকসেসফুল যতক্ষণ না জয়ী প্রার্থী দলত্যাগ করে। সাগরে না দিঘিতে কোথায় মিশেছে আমরা কেউ জানি না। তো যাই হোক, সে মডেলটা তো আর চলছে না। এখন দু দলেরই ইচ্ছে হচ্ছে কি করে সাইনবোর্ডটাকে রক্ষা করা যায়, সেটাই তাদের ইচ্ছে, এবং তারা হয়তো কিছু সাইনবোর্ডটাকে করতে পারবে কিনা সেটাও সন্দেহ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল, যে মানে প্রধান বিরোধী দল, তাদের ভূমিকা যেটা, সেটা তো অবাক করা ব্যাপার। তারা বলছিল 1 কোটি সদস্য করব, মানে সেটা তো যথেষ্ট ফেল করেছে, 50 লক্ষের বেশি হয়েছে কিনা জানি না। মানে দলীয় তরে কোনো সংগঠন আমরা কোথাও দেখতে পাই না। আমি বাংলা নানান জায়গায় ঘুরে বেড়াই, সব জায়গায় একটা সময় ছিল লালে লাল, ক্ষমতা যারা আছে তারাই একে রঙিন করে দেয়, তৃণমূলের জমানায় তাদের পতাকা। এখন আমি অন্য কোনো পতাকা এই জমানায় দেখতে পারি না। কোনো আমি জিজ্ঞেস করি ভাই বিজেপির অফিসটা কোথায় দেখাও, কেউ বলতে পারে না, বা তৃণমূলের সিপিএমের অফিস কেউ কোথাও কিছু এক্সিস্ট করে না। সব জায়গায় দেখা যাচ্ছে যে একেবারে মানে বিরোধীরা ছন্ন ছাড়া অবস্থা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের এখন হচ্ছে যে আন্দোলন করার রাইট টাইম। একের পর এক দুর্নীতি, নানান ধরনের অনাচার চলছে। কোনো নেতা, ভারতবর্ষে অন্য কোনো নেতার বাড়িতে, প্রসিদ্ধ নেতার বাড়িতে এত টাকা পাওয়া যায়নি, শুধু একটা দুটো না, অনেকের বাড়িতে। এই জায়গায় দাঁড়িয়ে পথে যেভাবে নামা দরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেটা দেখিয়েছি একেবারে বুঝেছেন, একেবারে মানে কাঁপিয়ে দেয়। 84 সালের পর থেকে যখনই যা ইস্যু পেয়েছেন একেবারে রাজপথ দখল করো। কিন্তু বিজেপির যে প্রয়োজন ছিল, তারা কিছু কিছু ইস্যুতে করেছে, তারপর দেখা গেল তাদের নিজেদের মধ্যে ঝগড়া হ্যান ত্যান করে তারা আবার ঘরে ঢুকে গেছে। মানুষ বুঝতে পারছে না এই দলটা চাই সেটা কি। এরা কি কেবলই ধর্মের কথা বলে সিংহাসন দখল করবে, না মানুষের জন্য কিছু করে দেখাবে? এখন নেতারা দেখুন এক জায়গায় বলছে আপনার মাসে পথে নামা, লড়াই করতে হবে। উল্টোটা যে আবেগ দিয়ে সংগঠনের ঘাটতি ঢাকা যায় না, সে তো কখনোই ঢাকা যায় না। সংগঠনের দুর্বলতা তৈরি করতে গেলে সংগঠনকে মজবুত করতে হবে। যেটা ঘটছে দেখুন, নেতারা সিকিউরিটি নিয়ে যাচ্ছে, বিশাল বিশাল সিকিউরিটি, 32 জনের বাদ দিয়ে, কিন্তু কর্মীদের বলছে লড়াই করো, তাদের তো কোনো কে সিকিউরিটি। বেশ আমি দুজনের কাছে যাব, আমি আসবো। সাইনবোর্ড হয়ে গেছে, বাংলার মানুষের অধিকার, চাকরি, সেটাও সাইনবোর্ড হয়ে গেছে। মহিলাদের রক্ষা, মহিলাদের নিচে সংগ্রাম, সেটাও সাইনবোর্ড হয়ে গেছে, সেটাও সাইনবোর্ড। 34 বছর যখন 34 বছর চাকরি দুর্নীতি হয়নি। আপনার দলের নেতারা চাকরিটা গেল কোথায়? আপনার দলের নেতারা এত বেকার পশ্চিমবঙ্গে হলো কি করে? বিজেপি নেতারা মহারাষ্ট্রে বেকারত্ব নেই, পশ্চিমবঙ্গে এত বেকারত্ব হলো কেন? পশ্চিমবঙ্গ থেকে সবাইকে অন্য জায়গায় যেতে হলো কেন? বিহারে বেকার নেই, উত্তরপ্রদেশে বেকার নেই, ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক হচ্ছে উত্তরপ্রদেশে। বিজেপি আছে বলে এতদিন মিটিং করেছে, বিজেপি দিল্লিতে আছে বলে এতদিন মিটিং হয়েছে, নাহলে ওরা জেলে থাকার কথা ছিল, পিসি ভাইপো জেলে থাকার কথা ছিল। তৃণমূল বিজেপি সেটিং এর জন্য আজকে তিন দিন মিটিং করেছে। বলুন, তৃণমূল যেটা বলছে না, সিপিএম সেটা বলছে। সেটিং তৃণমূল আমার কথা বলবে কেন? তৃণমূল বিজেপির কথা বলবে। এইরকম দিল্লি নির্বাচনের আগে, দিল্লি নির্বাচনের আগে এইরকমই সঙ্গে সুমনে বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর একটা বাইট আমার কাছেও আছে, যিনি বলেছিল দিল্লি নির্বাচনে বিজেপি কোনো সিনেই নেই। বিশ্বনাথ চক্রবর্তী এখানে বসে দিল্লিতে আমরা আমি দুটো জায়গায় প্রতিবাদ করবো। এক সেকেন্ড, এক হচ্ছে যিনি নেই তার সম্পর্কে তিনি, না হতে পারে তিনি তো নেই, তো এটা খুব শোভনতার পরিচয় দিলেন না। আমি কারণে বলছি বিশ্লেষকরা তাদের জায়গা থেকে বিশ্লেষণ করবে। অনেক সময় ঠিক হয়, অনেক সময় ভুল হয়, রাজনীতিবিদরা তো বেশিরভাগ কথাই উল্টোপাল্টা বলে। সাংগঠনিকভাবে যেটা আমাদের করা সেটা আমরা করছি, রেজাল্ট যখন বেরাবে সেটা দেখতে পাবেন। আমার বলার বক্তব্য এটাই, বিশ্লেষক তাদের চোখে যা দেখছে। আপনার কি মনে হয় প্রণয়, এই যে বিশ্বনাথ চক্রবর্তী তো ভুল বলেছেন। হ্যাঁ, এই শুভেন্দু অধিকারী যে 3 বার ডেট দিয়েছিলেন, সেটা কিরকম বিশ্লেষণ? ঘটনা ঘটবে,
অমুক তারিখে এই হবে, অমুক তারিখের মধ্যে হবে, তিনটে। না দেখুন, হ্যাঁ, না এটা কি বিশ্বনাথের মতো ভুল? না বিশ্বনাথ আমি বিরোধী দলনেতা বলেছেন, বিরোধী দলনেতা সেটাকে প্রশ্ন করা যাবে না, বিশ্বনাথ চক্রবর্তীকে প্রশ্ন করা যাবে। দলনেতাকে প্রশ্ন করুন, নিশ্চয়ই উত্তর দেবেন। উনি কিসের প্রসঙ্গ বলেছিলেন? ও বিরোধী নেতাকে প্রশ্ন করুন। না আমি প্রশ্ন করব, কিন্তু আপনি তো বিশ্বনাথ চক্রবর্তী নেই, আপনি রুচির বাইরে গিয়ে যিনি নেই তার প্রসঙ্গটা তুললেন, সেই জন্য আমার প্রশ্ন করতে হলো। না শুভেন্দু অধিকারীও তো নেই, তো আপনার তো উত্তর দেওয়ার কথা, আপনি তো অফিসিয়ালি বিজেপির প্রতিনিধি স্টুডিওতে। না ভিডিও তো আছে, আমি তো শুভেন্দুর তো ভিডিও আছে, দেখাবো। না আছে তো, হ্যাঁ তো আপনি তো অফিসিয়াল বিজেপির প্রতিনিধি। আমি আপনার মতো কাউন্টার করছি না, আপনি কাউন্টার কেন করছেন? বিশ্বনাথ চক্রবর্তী আমি রুচির প্রশ্ন তুলেছি এবং যথার্থভাবে তুলেছি। আমার বক্তব্য নিয়ে আপনি বললেন, আমি যেটা বলছি আমি অবজার্ভ করেছি, আপনি বলছেন ভবিষ্যৎ কি হবে, আপনি আপনাদের সংগঠন আছে, কেন আপনাদের সত্য ভোট তো দেবে জনগণ, ভোট তো দেবে জনগণ, জনগণ যখন ভোট দেবে, দেখুন আপনাদের 40% 38% ভোট তো জনগণ দেবে। আপনাদের আপনারা ইলেকশনে প্রায় বিজেপির হয়ে জিতলো 76-77 জন, তারাও তো ধরে রাখতে পারলেন না। আপনাদের এটা কি দুর্বলতা নাই মনে হচ্ছে না? কেন প্রার্থী করলেন? আমি বিধানসভা স্পিকার বলুন কাকে বলছে, ও বিজেপির এমএলএ নয়। নির্বাচনে দাঁড়িয়ে বলুন, আপনি বলুন, ধরে রাখতে পারছি না। আমি পাল্টা বলছি, বিধানসভা স্পিকার বলছে সবাই বিজেপি, বিধানসভা স্পিকার বলছে সবাই বিজেপি। আপনি বলুন কাকে ধরে রাখতে পারেনি? বিধানসভা স্পিকার বলছে সবাই বিজেপি, 77 জন বিজেপির এমএলএ। দেখুন উত্তর আমি বলছি, উত্তর দেবেন হচ্ছেন একমাত্র মানুষ, এবং তার ভোটের ইভিএমে তিনি যখন বাটনটা টিপবেন তখন তিনি উত্তরটা দেবেন। এর উত্তর কারুর জানা নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মতো করে টার্গেট সেট করে, এবং সেই টার্গেট সেট অনেক সময় সামর্থ্যের বাইরেই করতে হয়, সেটাই নিয়ম। তার কারণ সামর্থ্যের থেকে কম টার্গেট সেট পৃথিবীতে কোথায় হয়, আর সেটা বিজ্ঞানসম্মত নয়। আজকে সামর্থ্য কি জানা নেই, একেবারে পরিষ্কার টার্গেট সেট করেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব থেকে বড় প্রশ্ন এখানে এইটা যে তৃণমূল তো টার্গেট সেট করার জায়গায় গেছে, কিন্তু বিরোধীদের প্রস্তুতি কোন জায়গায়, এই প্রশ্ন কিন্তু থাকবে। তার কারণ মঞ্চের ওপর থেকে 26-এর 215টা আসন পার করতে হবে, এই টার্গেট সেট করলো তৃণমূল কংগ্রেস। দেখুন আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। কলকাতায় সেকেন্ড ডিভিশন টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো। 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। বছর ঘুরলে বিধানসভা ভোট, কিন্তু তাল ঠোকাঠুকি এখন থেকেই শুরু। যে যার মতো সংখ্যার ভবিষ্যৎবাণী করতে শুরু করে দিয়েছেন। আগামী দিন 215-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এই বিশ্বাস আমি রাখি। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। পাল্টা তৃণমূলকে কেজরিওয়ালের পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে বিজেপি। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএ কে 15 কোটি টাকা করে দিচ্ছে। ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। বিজেপির পাশাপাশি নাম না করে সিপিএম কংগ্রেসকেও বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে 2 জন বন্ধু জুটেছে, 3 জন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আরেকটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, নির্বাচনটাকে নিশ্চিত করুক আগে। কার ভবিষ্যৎবাণী ফলল আর কার ব্যর্থ হলো বোঝা যাবে ফল বেরোলে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।
সমিতা, দেখো আমি 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 খুব একজন সোজা কথা চিন্তাশীল একজন নাগরিক। সেখান থেকে আমাদের প্রশ্নটা হলো, আমরা প্রত্যেকে চাই বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ যে যার রাজ্যে যে সরকারই যে দলই সরকার চালাক, বিরোধী দলটা যেন স্ট্রং হয়। তার কারণ গণতন্ত্রের শক্ত, এবং তাতে কি হয়, মানুষ অনেকটা রিলিফ পায়। আমাদের দুর্ভাগ্য যে আমার মনে আছে যেমন বামফ্রন্ট আমলেও আমরা দেখেছি 2006 অবধি কোনো বিরোধী দল ছিলই না, এবং সেটার ফলটা কিন্তু বামপন্থীদের পক্ষেও খারাপ হয়েছে। ঠিক, কিন্তু সমিতা শুধু এই রাজ্য কেন বলছো, এখন কেন্দ্রেরও যা পরিস্থিতি, খুব কি শক্তিশালী বিরোধী সেটা গণতন্ত্রের পক্ষে খুব খারাপ দিন। কেন আমরা প্রত্যেকে চাই যে একটা স্ট্রং, আমরা ভেবেছিলাম বিজেপি যেভাবে এগিয়ে আসছিল, যে কারণ বামপন্থীরা তখন পারেনি, যে কোনো কারণে ওরা 35 বছর পরে ওর ঘর ভেঙেছে, অফিস ভেঙেছে, কর্মীরা মার খেয়েছে, ওদের পক্ষে সংঘবদ্ধ হওয়া তখন সম্ভব হয়নি। বিজেপিরা যেভাবে উত্থানটা হচ্ছিল, আমরা কিন্তু আশা করেছিলাম, আমরা কখনো চাইনি যে কে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে, আমার সেটা বক্তব্য নয়। যে জিতুক, মানুষ যাকে ভোট দিয়ে আনবে। দুটো প্রশ্ন, একটা হলো মানুষ যেন ভোট দিতে পারে, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। ভুয়ো ভোটার কি না ভোটার এগুলো গিমিক ছাড়া আর কিছু নয়, মানুষ ভোট দিতেই পারে না, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো বিরোধী দল আরও স্ট্রং হওয়া উচিত। যেমন প্রণয়দা যেটা নিয়ে আর্গুমেন্ট করতে যাচ্ছেন, আমি বলবো প্রণয়দা এখানে আর্গুমেন্ট না করে প্লিজ আপনার দিল্লি শিবিরকে বোঝান যে এইখানে অন্তত বিরোধী দলটা স্ট্রং হোক, এটাতে আমাদের লাভ হবে জনগণের। বেশ বেশ বেশ, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। নীলাঞ্জন বসু বলছেন যে হরিয়ানা গুজরাটের বাসিন্দাদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় কি করে, এটা সত্যি উদ্বেগে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে ছাপ্পা বুথ দখলের অভিযোগ ওঠে সেটাও গণতন্ত্রের পক্ষে অশুভ। বিদেশ রায় লিখছেন নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে জবাব দেয়া। সৌমেন দত্ত লিখছেন যে রাজ্যে এত দুর্নীতি সেখানে এজেন্সি তৎপর হলে কি তাদের দোষ দেয়া যায়? সঞ্জয় দত্তগুপ্ত লিখছেন এজেন্সি বিচার দিতে পারলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত না। এইখান থেকে অত্যন্ত চিত্তাকর্ষক একটা অংশ, কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি, কে কি বলছেন কি করছেন সবটা কিন্তু আমার নজরে থাকে, দলের প্রতীকটাই আসল, প্রতীক না থাকলে আপনি কোথাও যেতে পারতেন না। মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দাদা কাকে মিন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ব্যাখ্যায় আসবো, পাশাপাশি দেখাতে হবে যে ফেসবুকে, আমি জানি না এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম কোনো সম্পর্ক আছে কি না, বিভিন্ন সময় একেবারে ক্যাম্পেন করা হয়েছিল ওই দাদা শব্দটা ব্যবহার করে। কি সেগুলো? সেইগুলোই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পেছনের কারণ কি না, নিঃসন্দেহে এই নিয়ে জল্পনা এই মুহূর্তে তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রথম প্রতিবেদন। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি। কেউ সতর্কবার্তা বলতে পারেন, কেউ হুঁশিয়ারি। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিতপূর্ণভাবে তুলে আনলেন সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ। আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে, এদের জন্য নজর আমার থাকবে। রাজনৈতিক মহলে প্রশ্ন হলো এই বার্তা কাদের উদ্দেশ্যে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরজি কর কাণ্ডে যখন চরম অস্বস্তির মধ্যে পড়তে হয় তৃণমূল সরকারকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে একের পর এক পোস্ট। কোথাও সোশ্যাল মিডিয়ায় লেখা হয় নয় দেরি আর হবে তরি পার, ধরো হাতে হাল, অবস্থা বেহাল, সময়ের ডাক বোঝালো জহর, এখনই অভিষেক দা সাজাক নৌবহর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে ফেসবুকে পোস্ট করেন তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতারা। অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার যে জেলায়, সেখানকার বিভিন্ন নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন, বেহাল দশা দেখাবে দিশা। কোন কোন পোস্টে আবার লেখা হয় নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল, গড়তে স্বচ্ছ সরকার, অভিষেক দাকে দরকার।
এরই মধ্যে পদ থেকে অপসারিত হয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূলের শিক্ষক সেলের একাধিক নেতা। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও। এই আবহে বৃহস্পতিবারের বৈঠক থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায়ও যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। কিন্তু প্রশ্ন একটাই, কোন দাদা এবং তাদের অনুগামীদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী? কোনো পন্থী টন্থী নেই, ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক, ও কোনো পন্থী টন্থী নেই, ও সব নাটকবাজি ড্রামা। আমরা অনেক আগেই বলেছি, সিপিএমের উপর রাগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত, ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত। এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন, শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল, জিজ্ঞেস করবেন, যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত। আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আরএসপির উপর রেগে যেত, সিপিএম তাকে নিয়ে নিত, যাতে আমাদের বাইরে কেউ না যায়। পিসি ভাইপোর গল্প ঠিক সেম। এখন স্পষ্টতই বিভাজন রেখা, কে দিদির লোক কে দাদার লোক, কেউ বলবে দাদা জিন্দাবাদ, কেউ বলবে দিদি জিন্দাবাদ। এটা হচ্ছে ওই ময়ূর সিংহাসন, সেই ময়ূর সিংহাসনের লড়াই। এখন এই ময়ূর সিংহাসনের লড়াইয়ের জন্য এই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামে গঞ্জে এখন এই নিজেদের মধ্যে মুষল পর্ব শুরু হবে। সাম্প্রতিক অতীতে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, দল ও প্রশাসনে তিনিই শেষ কথা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হলো না। এদিনও মঞ্চে শুধুমাত্র তারই ছবি ছিল। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্ণব, এ রাজ্যে কিন্তু দিদি বলতে একজন আর তৃণমূলে দাদা বলতে একজন। এর কোনো দ্বিতীয় দাদা নাম নেই। দিদির মধ্যে কোনো ফারাক মানে না, ফারাকের বিষয় নয়, কোনো স্প্লিট নেই, কোনো অনৈক্য নেই, কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করতে হচ্ছে। না, তারাই একমাত্র বলে। কিছু লোক এরকম আছেন যারা এর আগে এরকম কিছু কেন বলছেন, কিছু প্রস্তাব ফেলেছেন, কিন্তু আসল কথাটা হচ্ছে তৃণমূল তো ক্যাডার বেস রেজিমেন্টেড পার্টি নয়, একটু খানিকটা ঢিলে গেলা পার্টি, খানিকটা খাপ ছাড়া। তার মানে কি অর্ণব, এমন কেউ আছে যারা দিদি না বলে দাদা বলছে? না, সেটা তো তাদের বোঝার ভুল, যদি কেউ থাকে। আমি বলছি এরকম কিছু নেই। না, আছে বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করছেন। এক নম্বর। দু নম্বর হচ্ছে এইগুলো বলার মধ্যে দিয়ে না আসলে তৃণমূল সম্পর্কে একটা এলিট উন্নাসিকতা কাজ করে, যেটা হচ্ছে বাম বিজেপির উন্নাসিকতা। তৃণমূল পার্টি এরা কি, এরা তো নিজেদের মধ্যে এরকম করে, এরকম ভাবার কোনো কারণ নেই, আন্ডারএস্টিমেট করার কোনো জায়গাই নেই। 14 বছর ক্ষমতায় আছেন, কে আন্ডারএস্টিমেট করবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে লড়াই করে আজকে এখানে উঠে এসেছেন, মাটি উনি যত ভালো করে চেনেন, ইকুয়ালি একই রকম ভাবে তৈরি হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু জানেন যে সংগঠনটা কিভাবে তার মতো একদম মাটি চেনেন বলেই তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাটির থেকে যারা কাজ করেন তাদের বার্তা দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে বার্তাটা, হ্যাঁ, যদি কারোর বিভ্রান্তি থাকে। আচ্ছা, প্রণদা, হ্যাঁ, আমি বলছি যে ফেসবুকে দেখুন পরের পর কিন্তু ক্যাম্পেইন হয়েছে, আমরা অভিষেক সেনা, আমাদের দমানো যাবে না, দাদার জয় হোক, আমরা দাদার সঙ্গে থাকব, উপমুখ্যমন্ত্রীর অভিষেক হোক, লক্ষ্য স্থির, এগোচ্ছে বীর। এখানেও না, আরেকটু পিছিয়ে যাও অন্য, তুমি দেখবে যে বিপুল তৃণমূলের জয় হলো, ফ্লেক্স পড়লো, গেম চেঞ্জার দাদা। আবার বলছি, তৃণমূলের দাদা একজনই, দাদা কে আছে তো দাদা। হ্যাঁ, উত্তরসূরি কে হবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি হবেন এই দলের প্রতীক। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তো, প্রাইভেট লিমিটেড কোম্পানি তো, সমস্ত আঞ্চলিক পৈতৃক সম্পত্তি নাকি? তৃণমূল কংগ্রেস থেকে পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবে, এটাই তো আমরা বলছি, এটাই তো বলছি। তৃণমূল কংগ্রেস হচ্ছে পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে অভিষেক ব্যানার্জি পাবে, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাম মন্দিরের কারণটা হচ্ছে এইটা। এলিট উন্নাসিকতাকে দায়ী করছে না একদম অর্ণব। এখানে বলে নেওয়া দরকার যে এই প্রতীক সব থেকে বড়। বারবার এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি, না, তিনি কিন্তু প্রতীক জৈনের কথা বলছেন না, যদিও আইপ্যাকের প্রসঙ্গে আমি একটু পরে আসবো। তিনি প্রতীক, দলের প্রতীকের কথা বলছেন, যাতে কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, আপনারা খালি মমতা ব্যানার্জির বার্তাটা শোনালেন, কিন্তু অভিষেক ব্যানার্জিও একটা বড় বার্তা দিয়েছেন। এই জন্য আমি প্রণয়দাকে ধন্যবাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা ঠিক এই জায়গায় শোনালাম। দেখুন, নেতাজি ইন্ডোরের সভা থেকে যখন দলেরই একাংশকে দাদাভিত্তিক রাজনীতি বন্ধ করার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে জল্পনা উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন একই মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র,
আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বার্তা দিলেন তা নিয়ে এখন জোর গুঞ্জন। তেমনি এই প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের চিহ্নিত করেছেন, কারা নিজেদের ক্ষমতাশালী বলে মনে করছেন, সেই মুখপাত্র, বিধায়ক বা সাংসদ কে? আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। পার্টির তরফ থেকে পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা, চক্রান্ত, ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। পাল্টা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। এই মন্তব্যের ঠিক দুদিন বাদে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কুণাল ঘোষ। 200 পাতার উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। এই আবহেই নেতাজি ইন্ডোরের মেগা সভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জেতার 1 মাস পরই তৃণমূল ভবনে দেখা গিয়েছিল মুকুল রায়কে। সেদিন তাকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মুকুল রায়ের নাম টেনে সুর চড়ালেন তিনি। সেই সঙ্গে তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর নামও। মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল, আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে। সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না, আমি যাচ্ছি না। একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে, এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে, যে আজকে গদ্দার বলে তাকে বলল। হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই, সে আমাকে যা খুশি বলুক। আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো। দলের সাংগঠনিক সভা থেকে আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান, এসব করে কোনো লাভ নেই। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন। তৃণমূলের অন্দরে কি তাহলে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে? তাই কি একে অপরকে নাম না করে বার্তা দিচ্ছেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি কাকে কাকে চিহ্নিত করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো বড় প্রশ্ন। কি সুন্দর বলেন শুভেন্দু অধিকারী, কি সুন্দর বলেন, একটা সময় একদিন আসবে ওকে ভেতরে ঢোকাবো, মানে বিজেপির ভেতরে ঢোকাবেন নাকি বুঝতে পারলাম না। মুকুল রায়কে চিহ্নিত করেছিলেন গাদ্দার বলে, অভিষেক বললো আজকে, আবার সেই মুকুল রায়কে উত্তরীয় পড়ালো, তোমরা দেখিয়েছো। আবার মমতা ব্যানার্জি কি বলছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি নাকি এক লাইনে, গোটা দেশের মানুষ বিশ্বাস করে না। কি বলছে, জগাই, মাদাই আর গদাই। আমি বলছি যারা এইসব ধরনের কথা বলে তারা নিজেরা ভোদাই। ভোদাই ছাড়া এই ধরনের কথা কোনোদিন কেউ বলতে পারে না, যে সিপিএম, কংগ্রেস আর বিজেপি এক লাইনে, এটা কেউ মানুষ বিশ্বাস করে না। আর অভিষেক আজকে কি বলছেন, অভিষেক আজকে যে বার্তা দিলেন, যা কথা বললেন, পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক যে নিজে গাদ্দার নয় সেটা প্রমাণ করার মরিয়া প্রচেষ্টা। আর শুভেন্দু তো বলেই দিলেন ভেতরে ঢোকাবো মানে বিজেপিতে ঢোকাবো। না, আমি কৌস্তবের এই কথাটা একদম সমর্থন করছি। দেশের মানুষ একদমই বিশ্বাস করে না যে বিজেপি, সিপিএম, কংগ্রেস, কারণ ইন্ডিজোট ঘোষিত চোট, যেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস একসাথে, তারা মানুষের কাছে ভোট জিতে গেছে। তো দেশের মানুষ কি করে বিশ্বাস করবে বিজেপি, সিপিএম একসাথে থাকবে? এটা এক। দ্বিতীয়, 2020 সালের 20 ডিসেম্বর এই শুভেন্দু অধিকারীর বাড়িতে দেখা করতে গেছিলেন সৌগত রায়ের সাথে আইপ্যাকের কেউ গেছিলেন এবং অভিষেক ব্যানার্জির একটা মিটিং হয়েছিল। আমি একটু সংশোধন করে দিই আপনাকে, যে শুভেন্দু অধিকারীর বাড়িতে না, উত্তর কলকাতায় একটি বিশেষ বাড়িতে আইপ্যাকের একজন প্রতিনিধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসে, শোনা যাচ্ছে তিনি ছেড়ে বিজেপিতে যাবেন, তা যাতে না যান বোঝাতে গেছিলেন। এবং শোনা যায় যে মোবাইল ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন আপনারা ছবিটা দেখালেন মুকুল রায়কে উত্তরীয় করে আনছেন, ঠিক একইভাবে
শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ জন্মগত যে মিথ্যা কথা বলার অভ্যাস সেটা আরেকবার প্রমাণিত হলো। কিন্তু আমি অন্য জায়গায় যেটা বিজেপি যেমন মিথ্যা ম্যাজিক ছাড়া কিছু বলতে পারে না, উনি যেটা বলতে চাইছেন যে দল কুম্ভমেলার 140তম 140 বছর আমি বলছি অর্ণব আমি শুধু যোগ করে দিই এক সেকেন্ড প্লিজ 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 বেশ কৌস্তব আমি বলছি অর্ণব উনি বলতে চাইলেন যে বেঈমান হিসেবে চিহ্নিত করেননি, বরঞ্চ শুভেন্দু যখন দল ছাড়তে উদ্যত ছিলেন তখন তাকে আটকাতে গেছে। আমি বলছি যে দক্ষিণপন্থী রাজনীতি বা এই মধ্য দক্ষিণপন্থী রাজনীতির মধ্যে এই দল বদল হওয়া বা এক দল থেকে এক দলে আসা, এরাও তো নিয়ে গিয়েছিলেন 136 জনকে, তৃণমূলের এতগুলো দিয়েছেন তো। এবার আমি এটা বলছি সেটা হচ্ছে আমি শুধু একটু মনে করি একমাত্র দল দলের বিরুদ্ধে সেই অস্তিত্বহীন দলটা রবীন্দ্রনাথ মনে হচ্ছে তো তৃণমূল কংগ্রেসে গোয়েন্দা সেল খুলতে হবে, মানে কেউ চিহ্নিত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন, এবং যখন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এমএলএ আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা, সাধারণত এই ধরনের মন্তব্যে মুখপাত্রের কথা আসে না, এখানে এলো আমি সাংসদ আমার কত ক্ষমতা, অর্থাৎ কোনো সাংসদ কোনো মুখপাত্র কোনো বিধায়ক তারা আমার কত ক্ষমতা এটা মনে করছেন বলেই তো অভিষেক এগুলো নিশ্চিত, কারণ দুটো ভর কেন্দ্র যে তৃণমূলে হয়ে গেছিল তার জন্য যেভাবে অন্তর্দ্বন্দ্ব বেড়ে গেছিল সেটা মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক জনজোয়ার, ধর্ণা, সমস্ত প্রজেক্টগুলো তিনি নিয়েছিলেন, ক্যাম্পেইনগুলো নিয়েছিলেন। আমিও মানে মুখ্যমন্ত্রীও টুইট ফলো করেন, আমরাও টুইট ফলো করি, এবং সেই টুইটে আপনি গত 7-8 মাসের আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট দেখেছি, সেখানে ওনাকে ফিলান্থ্রপিস্ট ছাড়া কিছু মনে হচ্ছে না, উনি সেবাশ্রয়, শুধু ডায়মন্ড হারবারের মধ্যে সেবাশ্রয় ছাড়া আর কিছু নিয়ে উনি টুইট করছেন না। একটা যুক্তি সেটা হচ্ছে এই মঞ্চের ওপর থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিক কথা, কারণ উনি এখন একাধিপত্য মেনে নিয়েছেন, এবং কিন্তু তা সত্ত্বেও একটা আবার অন্য দিক থেকে আপনাকে দেখতে হবে যে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার বলেছেন আইপ্যাককেই রেখেছেন, এই আইপ্যাক কে নিয়ে এসেছিল, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, উনি নিজেই প্যাক বলেছিলেন, আজকে উনি বলছেন যে আইপ্যাক সম্বন্ধে খারাপ কথা বলবেন না। সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে রাজনীতিকে যে জায়গায় গেছে এই ধরনের ব্যবহার করে না। আমি শুধু আপনাকে জনজোয়ার রাজাগোপাল সাহেবের কাছে যাব, আবার চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নামছেন রাস্তায় এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে। অর্ণবের এক সেকেন্ড প্লিজ, আমি অর্ণবের এই শেষ বাক্যটা নিয়ে রাজাগোপালদার কাছে যাব, যে দেখুন এক তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন, দুটো নাম তুললেন যে বিগত দিনেও তিনি মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী দলের সঙ্গে বেইমানি করার কাজটা চিহ্নিত করেছেন, ল্যাজে গোবরে করে প্যাকেট করার দায়িত্ব উনি নিয়েছেন। এইটা কোথাও যে ছবিটা অর্ণব তুলে ধরতে চাইছে যে দুজনে এক, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এইটা বোঝাতে চাইলেন যে তিনি আছেন, শুধু আছেন তা নয়, স্বমহিমায় আছেন এবং পুরনো অবস্থানে কিছুটা ফিরে এসছেন? আমি যেটা খুব সহজ কথাই বলবো, অভিষেক ওয়াজ ইন হারি, খুব তাড়াহুড়ো ছিল, ক্ষমতাটা দখল করতে হবে এরকম ভেবেছিল। দিদি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন পলিটিক্সের খেলায় খরগোশ হতে যেও না, কচ্ছপই ভালো। তাই মানে বুঝেছেন, অনেক পরে হলো অভিষেকের বোঝো দেওয়া হয়েছে কচ্ছপ হয়েই রাজনীতিতে চলা, যাতে উনি বলে দিলেন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করুন। কিন্তু এর পাশে আমি আসবো, কিন্তু এর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে অত্যন্ত আবেগমথিত গলায় আজকে পরিষ্কার বলেছেন যে জল্পনাগুলো শোনা যাচ্ছে, অবশ্য এত জল্পনা সত্যি কথা বলতে সংবাদ মাধ্যমে আমার অন্তত চোখে পড়েনি, যে তিনি নতুন দল করছেন, তিনি বিজেপিতে যাবেন ইত্যাদি ইত্যাদি। আমি দ্রুত একবার ঠিক কি বলেছেন দেখাবো। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার টানাপোড়েন নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। ক্ষমতার কি দুটি ভরকেন্দ্র তৈরি হয়েছে, এই নিয়েও জোর গুঞ্জন। এই আবহেই নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই।
ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি, গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে সরকার, মোদিজির নেতৃত্বে অশ্বমেধের ঘোড়া চলছে, 27 বছর পরে দিল্লিতে সরকার হয়েছে, তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি। তৃণমূলে বিভেদের জল্পনা উস্কে দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা মহারাষ্ট্রের একনাথ শিন্ডের প্রসঙ্গ টেনে এনেছেন অধীর চৌধুরী। শিবসেনা থেকে বেরিয়ে গিয়ে একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে হাত মেলান, ভোটে জয়ী হন। এখন শিন্ডেই আসল শিবসেনা। আর যে বাল ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন তার ছেড়ে উদ্ধবকে অন্য দল করতে হয়েছে। শিন্ডে কিন্তু বিজেপিতে যায়, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি, একথা কিন্তু বলছে না। আমার কেন প্রয়োজন হয়েছিল সেবাশ্রয় খোলার আরজি কর কাণ্ডের পর, তার পিছনে কারণ কি, সে কথা কেউ বলছে না। কত লোককে এরকম দেখলাম, শুভেন্দুকে দেখিনি, আবার দেখবো না, সব এক গোয়ালে গরু। নাম বলবো তালিকা দিয়ে? 2021 বিধানসভা নির্বাচনে কত লোক এরকম গিয়েছিল? মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না, মন্ত্রী শান্তি সব। আবার জয় শ্রীরাম যারা বলছিল তারা সবার চলে আসেনি। মহারাষ্ট্রে শুধু একনাথ শিন্ডে নয়, অজিত পাওয়ারের উদাহরণও আছে। কাকা শরদ পাওয়ারের কাছ থেকে রাজনীতি শিখে তার হাত ধরে রাজনীতির উচ্চ পর্যায়ে পৌঁছে সেই কাকাকেই দূরে সরিয়ে দিয়ে তার এনসিপির দখল নিয়ে নিয়েছেন অজিত পাওয়ার। ভাইপো এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। আর একদা মহারাষ্ট্র রাজনীতির চাণক্য শরদ পাওয়ার কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পৌঁছে গেছেন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্ণবের কাছে আসবো। অর্ণব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, মঞ্চে দাঁড়িয়ে আবেগমথিত গলায় তাকে বলতে হলো কেন, মানে আমি বলছি আমি বেঈমান নই, নতুন দল আসছে না, অর্থাৎ জল্পনাটা কি এতটাই প্রবল ছিল? জল্পনা না হলেও এটা তো একটা ভাসিয়ে দেওয়া হয়েছিল এরকমভাবে যে এরকম একটা স্প্লিট আছে, এরকম একটা বিভাজন রয়েছে, কিন্তু এই ধরনের বিভাজন কিছু নেই। আমি বারবার বিভাজন না, এই তো পরিণতি, নতুন দল। এই বিভাজনের ন্যায়টা আপনি দেখুন, অধীর চৌধুরীর বাইকে আপনি দেখালেন, অধীর চৌধুরী বলে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, নাকি নিজের জায়গাটা পরিষ্কার করার ক্লারিফিকেশনের প্রয়োজন ছিল, বলতে পারতেন, সবকিছু বলে দিচ্ছেন অধীর চৌধুরী। এইটা তো এত কিছু না করে অধীর চৌধুরী নিজের জামাতটা বাজেয়াপ্ত হয়ে গেছিল, প্রায় অবস্থায় গিয়েছিল। অধীর চৌধুরী নিজেকে বাঁচান। কে শুরু করেছে কোনটা? ছবি নিয়ে বিতর্কে কি সাধারণ মানুষ তারা শুরু করেছে? একদমই নয়। আমি যেটা বলছি, আমি তো প্রথমেই বললাম স্যার, আমি স্যার এটা প্রথমেই বললাম যে এই যেহেতু তৃণমূল কংগ্রেস ক্যাডার বেস রেজিমেন্টেড পার্টি নয়, সেই পার্টির মধ্যে এই ধরনের খানিকটা এরকম আগোছালো ব্যাপারটা থাকে। থাকার ফলে যেটা হয়, যখন এই ধরনের কোনো একটা ন্যারেটিভ তৈরি হয়, বাবু যেটা মনে করাতে চাইছেন, ধরুন এর আগে নেতাজি ইন্ডোরেরই একটা অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, সম্ভবত নেতাজি ইন্ডোর, আমার এক্স্যাক্টলি হলটা মনে নেই, কুণাল ঘোষ বেরিয়ে এসে আমাদের একেবারে নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে আমাদের ইন্টারভিউতে বলেছিলেন যে ছবি থাকলে ভালো হতো। আমি বলছি ছবি নিয়ে বিতর্ক কিন্তু দলের ভেতর থেকে উঠেছিল। ছবি ছাড়া কুণাল ঘোষ শুরু করেছিলেন। বৈঠক বছর একটা করে হয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, এরকম নিয়োগ কর্মী সভা হয়েছে একাধিকবার, এরকম হয়েছে। কিন্তু আমি বলছি 200 পাতার উপন্যাসের 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে সেটা দেখুন, ওটা স্পেসিফিক্যালি এটা আমি ব্যাখ্যা আপনাকে দিয়েছিলাম, আমি ছিলাম আপনার সঙ্গে, যে বয়কট করা নিয়ে কথাটা উঠেছিল, এবং আমি আপনাকে এটাও বলেছিলাম যে এই মুহূর্তে আপনি শুধু একটু দেখে আসুন গোটা পশ্চিমবঙ্গে এই যে জেলায় জেলায় বইমেলাগুলো হচ্ছে, জেলায় জেলায় বিভিন্ন মেলা হচ্ছে, যেগুলোর সঙ্গে হয়তো লোকালি তৃণমূলের যারা নেতাকর্মী তারা জড়িয়ে রয়েছেন, সেখানে উদ্বোধন করতে যাচ্ছে কারা, পারফর্ম করছে কারা, কোথাও কিন্তু এটা করা হয়নি। আমি কৌস্তবকে বলছি, কৌস্তবদের যে বিভিন্ন মুখপাত্র আছে, যুবশক্তি আছে, গণশক্তি আছে, বিভিন্ন আছে, ওরা কখনো ওদের বিপরীতের লোকের লেখারা ছাপে না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কিন্তু ওদের লেখা ছাপা হয়েছে, এই জায়গাটা কিন্তু খোলা, অনেক বেশি ওপেন এই জায়গায়, এখানে গণতন্ত্র অনেক বেশি। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী যা বলেছেন, উনি ফেসবুক সব খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, তা আশা করি এত বড় শো উনি নিশ্চয়ই দেখেন। আজকে এখানে বসে উনি যেভাবে বলে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী যদি এগুলো দেখেন, তো মুখ্যমন্ত্রী এইসব ভাষণ দেওয়ার কি দরকার আছে? ওই যে দলের কথা যেগুলো বলছেন, উনি যেভাবে এখানে প্রেজেন্ট করছেন, মুখ্যমন্ত্রী তো এটা দেখে চুপ করে থাকতে পারতেন। সত্যি তাই বললাম, দুটো জিনিস দেখুন, নেই কোনো একটা জিনিস দেখুন, 2023 সালের ডিসেম্বর মাসে, না এটাই তো সমস্যা, 2023 সালের ডিসেম্বর মাসে কালীঘাটের বিস্তীর্ণ জায়গায় দাদা তোমাকেই চাই অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে হোর্ডিং পড়েছিল, মমতা ব্যানার্জির ছবি ছিল না, সঙ্গে সুমন করেছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আজকে যেটা বলছে রটিয়ে দেওয়া হচ্ছে, বিজেপিতে যাচ্ছি, কে লটাচ্ছে?
আজকে গ্রহণযোগ্যতাটা কোথায় গেছে? মুখ্যমন্ত্রীকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি বাঙালি হিন্দু ব্রাহ্মণ কন্যা, আজকে অভিষেক ব্যানার্জিকে বলতে হচ্ছে আমি বিজেপিতে যাচ্ছি না, আমি বিজেপিতে যাচ্ছে। দল তৈরি করছে দ্রুত এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে আইপ্যাক কি ফিরে এলো। একেবারে পরিষ্কার, বিধানসভার একটি ভেতরে দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্যাক প্যাক। আজকে স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তৃণমূলের সঙ্গেই আইপ্যাক কাজ করবে এবং কেউ যেন কোনো তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য না করে। তাদের গোটা দলের এতজন দর্শকের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী এবং নেতাদের একেবারে সতর্ক করে দিলেন। পিকের আইপ্যাক এটা নয়, এ একটা নতুন টিম, সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে। আইপ্যাক নিয়ে সুর বদল মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না, যার ফলে প্রশ্ন উঠেছিল তৃণমূল থেকে কি আইপ্যাকের প্যাকআপ হয়ে গেল? বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী, যা দেখে অনেকে বলছেন তাহলে কি আইপ্যাক ইজ ব্যাক? কার কি এসে গেল? তিনি কাকে পাশে বসাবেন, কাকে দূরে বসাবেন, এই নিয়ে তো সাধারণ মানুষের কিছু এসে যায়নি। তিনি আইপ্যাককে দিয়ে কাজ করালে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসালে যে 40,000-এর ছেলে মেয়ে প্রতারিত হয়ে গেছে, যাদের চাকরি চলে গেছে, চাকরি বিক্রি হয়ে গেছে, সেটা নিয়ে কি কোনো কথা বলেছেন? 2019 সালে লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু 2022 থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সে বছর পুরো ভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তারপরই দলের অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। এরপর থেকেই আইপ্যাককে নিশানা করতে শুরু করেন তৃণমূল নেতারা। আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? যারা সব নাম গুজে গুজে দিয়ে তারা ক্যান্ডিডেট করেছিল, তাদের জেতানোর জন্য নামুক। আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, কাটতে হচ্ছে। 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূলের ভালো ফলের পর আবার আইপ্যাককে ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers, and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. কিন্তু তারপর ডিসেম্বরে বিধায়কদের সঙ্গে বৈঠকে সমীক্ষক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে নিষেধ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই আইপ্যাকের হয়ে সওয়াল করলেন। বিজেপির নতুন কাজ অপারেশন। শুনুন, ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম, যারা দেখবে, ফিল্ড সার্ভে করবে, আপনার সাথে মিলতে না পারে, কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। কদিন আগে যিনি বলেছিলেন যে আইপ্যাক ঠাইপ্যাক আমার লাগে না, আইপ্যাক প্যাক, হঠাৎ আজকে তিনি আবার আইপ্যাকের নাম, পেশাদারি সংস্থা, আইপ্যাকের প্রতিজনের সঙ্গে মিটিং সব করে ফেললেন। মানে হাল খুব খারাপ, ধরা পড়ে গেছে। সেই কারণে আইপ্যাক প্যাক বলা তিনি আবার এখন সবাইকে ডেকে নিয়েছেন। আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট, তাতে যে আইপ্যাককে সক্রিয় ভূমিকায় দেখা যাবে তা স্পষ্ট। কৃষ্ণেন্দ্র অধিকারী, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন আরজিকর কাণ্ডে যে চিকিৎসককে আমরা হারিয়েছি, তার মা এবং বাবা। তারা বিচারের দাবি তুলছেন। পাশাপাশি এই আরজিকর কাণ্ড
আজকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে এই ইস্যুতে সিবিআইকে দায়ী করেন। তিনি বলেন, আরজিকর মামলায় আজ অবধি কোনো সমাধান পাওয়া যায়নি, মামলার পর মামলা চলছে, কোন মুখে কথা বলেন আপনারা, অর্থাৎ এজেন্সি অর্থাৎ সিবিআই। তার জবাবও দিয়েছেন এই মা এবং বাবা। 17ই মার্চ আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানিও রয়েছে। দেখুন, লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। মুখ্যমন্ত্রীর কথা শুধু আমরা কোনো গুরুত্ব দেই না, আর মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতেও চাই না। 9 আগস্ট থেকে 27 ফেব্রুয়ারি আরজিকর কাণ্ডের পর প্রায় 7 মাস পেরিয়ে গেছে। ধর্ষণ খুনের মামলায় সিবিআই এর চার্জশিটের উপর ভিত্তি করে এখনো পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। সিবিআই এখনো অবধি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি। এই প্রেক্ষাপটে সুবিচার চেয়ে দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের মা বাবা। আর এদিনই সিবিআইকে আক্রমণ করতে গিয়ে আরজিকর মামলার প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? কিন্তু যে রাজ্য সরকার, যে রাজ্য প্রশাসন, যে পুলিশ, যে তৃণমূলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করে আসছে নিহত চিকিৎসকের মা বাবা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। একই সঙ্গে সিবিআই তদন্ত যেভাবে এগোচ্ছে তাতেও চরম অসন্তুষ্ট তারা। আমি যেটা বললাম যে এই যে কথাগুলো বলা হয়েছে, এবং সেদিন শিয়ালদা কোর্টেও এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না। ওখানে তদন্ত অফিসারদের উপর আশ্বস্ত হতে পারেনি বলে ওনার সঙ্গে দেখা করতে না, উনি বললেন যে আমরা তদন্ত করছি, আপনারা নিশ্চিত থাকুন, আপনারা ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, আমরা এর শেষ দেখবই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরাও, যারা নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দিল্লি গেছেন। গতকাল একটি প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের মামলার রায় গতকাল কোর্ট চার্জশিট দিয়েছে। আমি জানি না তিনি কোন পার্সপেক্টিভে বলছেন, কাউকে দোষী হিসেবে চার্জশিট দেওয়ার জন্য সিবিআই ফেল করলো, নাকি এই আরজিকর ঘটনার তদন্তের জন্য ফেল করলো, তিনি ঠিক কি বলতে চাইছেন। 17ই মার্চ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে আইনজীবীদের সঙ্গেও দেখা করেন নিহত চিকিৎসকের মা বাবা। বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সেই কবে সতীনাথ মুখোপাধ্যায় সুরে দীপক মৈত্র গেয়েছিলেন, কত কথা হলো বলা, কত কথা তবু বাকি। কেন্দ্র বা রাজ্য বাজেটও সেই রকম, বুঝলেন, সব সময় পাওয়া আর না পাওয়ার মধ্যে একটা তরজা চলতে থাকে। এই যেমন কদিন আগেই বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ 4% বাড়ানো হলো। কেউ কেউ স্বাগত জানালেন, তো কেউ কেউ প্রশ্ন তুললেন যে বাকি 35% ফারাকটা মিটবে কবে। এখন প্রাপ্তি অপ্রাপ্তির এই দড়ি টানাটানি রাজনীতিতে চলতে থাকুক, শুধু ভোট রাজনীতির পাকে চক্রে পড়ে জনতাকে যেন বলতে না হয়, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। এইটা দেখে কেস দেবেন না প্লিজ।